তোমরা কি করলা এটা? পিচ্ছি একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলা, তাও আমার চাচাতো বোন। গ্র্যাজুয়েশন শেষ করে সবাই চাকরি নিয়েছি মাত্র, চাকরির 2 মাস বয়স হতে না হতেই বিয়ে। উপরের কথাগুলো রাসিফ তার মাকে বলছিল। রাসিফ ছুটিতে বাসায় আসলো আর এসে জানতে পারে তার বাবা এই কাণ্ড ঘটিয়েছে। বাবার মুখের উপর কথা বলার সাহস নেই তার, তাই মার কাছে ইচ্ছে মতো তার মনের ক্ষোভ প্রকাশ করছে। এত কথা আমার কাছে করস না করে তোর বাবার কাছে গিয়ে করস কর, কাজে দিবে। তুমি তো ওনার কাছে যেতে বলছো, ছোট থেকে বড় হয়েছি। কোন কথাটা উনি শুনেছে আমার? উনি যা বলেছেন আমাকে সেটাই করিয়ে তারপর ছেড়েছেন। তুই এত রেগে যাচ্ছিস কেন? ক্লাস 9-এ পড়ে মেয়েটা। আরে এবার নিউ 10। সে যাই হোক, ওরে সেদিন দেখলাম মাটিতে গড়াগড়ি দিয়ে টাকার জন্য কান্না করতেছে। আর তোমরা তার সাথে আমার বিয়ে ঠিক করলে? কেমনে পারো তোমরা? তোর বাবা জানে, যা তাকে গিয়েই বল রান্না করতেছি, ডিস্টার্ব করিস না, যা সর। তোমরা কেউ আমার সাথে ভালো ব্যবহার করতেছো না। মনে থাকবে, মনে থাকবে, আমার সব মনে থাকবে। রাসিফ রান্নাঘর থেকে মায়ের সাথে রাগ দেখিয়ে বাইরে আসছিল। প্রতিমধ্যে বাবা তার সামনে পড়ে গেল। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? বাবাকে দেখে রাসিফের গরম রক্ত একদম ঠান্ডা হয়ে গেল। রাসিফের আচরণ মুহূর্তেই বদলে গেছে। বাবাকে দেখে একটু নরম হয়ে বলল, এই তো বাবা, বাইরে যাচ্ছি। তোর মা কি তোকে কিছু বলেছে? জি বলেছে। তুই কি বলিস? আমি আর কি বলবো, তোমরা যা বলবে সেটাই। বাইরে কত দূর যাবি? টিক্কার দোকান পর্যন্ত। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। তোর মায়ের রান্না মনে হয় শেষের দিকে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরবো। রাসিফের বাবা চলে আসে রান্নাঘরে। এসে দেখে তার বউ মিটিমিটি হাসছে আর রান্না করছে। কি ব্যাপার, মুখে মিটিমিটি হাসি লেগে আছে দেখছি। আর বললেন না, আপনার ছেলে তো আমাকে রাগ দেখিয়ে গেল। কেন? কেন আবার? হবু বউয়ের বয়স কম তাই। ও আসুক বাড়িতে। না না, রাগারাগির মতো তেমন কিছু হয়নি, ও রাজি আছে। তুমি যে বললে। ও কিছু না, তরকারিটা দেখো তো ঠিক আছে কিনা। দাও 1 চামচ তুলে। এদিকে রাসিফ সেই টিক্কা খানের দোকানে তার বন্ধুদের সাথে দেখা করতে গেল। অনেকদিন পর শহর থেকে এসেছে, সবার সাথে দেখা করার জন্য মন কেমন কেমন যেন করছে তার। কিন্তু দোকানে গিয়ে সে হতাশ হলো। সে টিক্কার কাছ থেকে জানতে পারলো আগের মতো তাদের বন্ধুরা কেউ আর আসে না। কেউ কেউ কাজের জন্য গ্রাম ছেড়েছে, আবার কেউ কেউ নিজ গ্রামেই কাজে ব্যস্ত। তোর টিক্কা, তোর কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, আল্লাহ ভালোই চালাইতেছে। ভাই আপনার কি অবস্থা? ভালোই চলছিল রে, বাড়িতে আসার পর যন্ত্রণায় পড়েছি। থাক তাইলে, পরে আসবনি। ঠিক আছে ভাইয়া। আর ওরা কেউ আসলে আমার কথা বলিস। জি ভাইয়া, বল মনে। রাসিফ বাসায় চলে গেল। দুপুরের খাওয়াটা খেয়ে আবার তার মায়ের সাথে একাকী আলাপ শুরু করলো। ও মা, কি? এটা কোনোভাবে আটকিয়ে দাও না। এক কথা বারবার বলিস কেন মানা করার পরেও? ছোট মেয়েও। এই তুই দেখেছিস ওকে? দেখার পর বলিস কত বড় আর কত সুন্দর হয়েছে মেয়েটা। এখানে আসার পর লজ্জায় চাচির বাড়ির দিকে যাই নাই। সন্ধ্যায় এমনিতেই যেতে হবে, রাতে দাওয়াত আছে। আমি না, আমি যেতে পারবো না। তাক গেলাম। ও মা, আর কাজ হবে না। রাসিফ হতাশ। সে জানে তার বাবা যখন বলেছে এটা শিওর হবে, তবুও আটকানোর বৃথা চেষ্টা করছে। দেখতে দেখতে সন্ধ্যা হলো। রাসিফের বাবা রাসিফকে সাথে নিয়ে চাচার বাড়িতে হাজির। এই বাড়িতে রাসিফ আগে কতই না আসা যাওয়া করেছে, আর এখন পুরো বাড়িটাই তার কাছে অচেনা লাগছে। বাড়ির লোকজনদের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। অতিথি পরায়ণতার ভাব একটু বেশি দেখা যাচ্ছে। রাসিফ তার লজ্জার বাঁধ ভেঙে চাচা চাচির সাথে দেখা করলো। তারপর তার দাদির সাথে দেখা করলো। তার দাদি আগে থেকে এ বাড়িতে থাকেন। কি হয়েছে দাদু ভাই? কিছু না। ঠিক সেই সময়, দাদি দাদি, মা তোমাকে ডাকছে। ছাগলের একটা বাচ্চা এখনো পাওয়া যাচ্ছে না। রাসিফ খেয়াল করলো মেয়েটার দিকে আর দেখলো এই সেই মেয়ে, নাম ইয়াশা।
খুব চঞ্চল, কিন্তু সেটা বাড়ির মধ্যেই, বাইরে গেলে একদম চুপ। রাসিফ অনেকদিন পর তাকে দেখছে আর ভাবছে, বড় তো হইছেই, আবার আমাকে বিপদেও ফেলেছে। দাদু ভাই, তুই ঘরে গিয়ে বস, আমি আসছি তোর সাথে গল্প করতে। এবার ইয়াশা খেয়াল করলো যার সাথে তার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, মানে তার রাসিফ ভাইয়া, তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে এক দৌড়ে ইয়াশা পালিয়ে গেল। হাইরে কপাল, বছরখানেক আগে এই বাড়িতে আসছিলাম, টাকা চাইতে চাইতে আমার কান ঝালাফালা করে দিচ্ছিল। যেই মেয়ে সেই মেয়ে আজ আমাকে দেখে পালাচ্ছে। রাসিফ উঠে তার চাচার ঘরে গেল। সেখানে আবার দেখা হলো ইয়াশার সাথে। এবার লাইটের আলোয় রাসিফ তাকে ভালোভাবে দেখে এদিকে ইয়াশা দৌড়ে পালাবে এমন একটা ভাব। তখনই রাসিফ বলল, তোদের টিভি কি ঠিক আছে? জি ভাইয়া। অন কর। ইয়াশা টেবিলের ড্রয়ার থেকে রিমোট বের করে রাসিফের পাশে রেখে চলে যাচ্ছিল। এই কাণ্ড দেখে রাসিফ তাকে ডাকলো। এই শোন, জি ভাইয়া বলেন। তোরে আমি টিভি অন করতে বলেছি, লম্বা হয়েছিস, বুদ্ধি শুদ্ধি তো কিছু হয়নি। বলেছি একটা, করতেছিস আরেকটা। ইয়াশা আবার ফিরে আসলো, নিজের রিমোটটা হাতে তুলে টিভি অন করলো। ইয়াশাকে রাসিফ যেতে না দিয়ে পাশেই বসালো আর নানান প্রশ্ন শুরু করে দিল। লেখাপড়ার কি অবস্থা? জি ভাইয়া, ভালোই চলছে। ভালো হলেই ভালো। দাদির কি আগের মতো প্রেশার ওঠে? না ভাইয়া, অনেকটাই কমে গেছে। ও। রাসিফ পকেট থেকে মানি ব্যাগটা বের করলো। সেখান থেকে 100 টাকার একটা নোট বের করে ইয়াশার হাতে দিল আর বলল, গতবার তো 10 টাকা দিয়েছিলাম, এবার 100 দিলাম, এরপর আসলে 1000 দিব। ভালোভাবে পড়িস কিন্তু। ইয়াশা টাকা নিয়ে হতবাক। হবু বর তার ভালো লেখাপড়া করার জন্য 100 টাকা দিচ্ছে। কয়েকদিন পর এর সাথেই তার বিয়ে, আর বিয়ের 2 দিন পর শহরে চলে যাবে। সে মানুষটি এই কাজ করছে। ইয়াশা হাসতে গিয়েও হাসতে পারছে না। কোনো রকমে টাকাটা হাতে নিয়ে বলল, জি ভাইয়া, ভালো করে পড়বো। আমি উঠি। বসে থাক, টিভি দেখ। ভাইয়া, বাইরে কাজ আছে। আচ্ছা যা। ইয়াশা বাইরে এসে খিলখিল করে হাসতে হাসতে তার দাদির কাছে গেল আর সেখানে গিয়ে জোরে জোরে বলল, দেখো, আমার হবু বর আমাকে 100 টাকা দিয়ে বলে ভালো করে পড়ার জন্য। খবরটা বাতাসের আগে পৌঁছে গেল রাসিফের মায়ের কানে। উনি তো কথাটা শোনার পর লজ্জায় মাথা কাটা যায় এমন অবস্থা, কারণ মাত্র 100 টাকা দিয়েছে, তাও নিজের হবু বউকে। রাসিফের মা ইয়াশাকে সাথে নিয়ে সেই ঘরে গেলেন। রাসিফ রিমোট দিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করছিল। ওই, তুই এটা কি করছিস? কি করলাম? রাসিফ দেখলো তার মায়ের পাশে ইয়াশা মিটিমিটি হাসছে। তুই ওরে 100 টাকা দিছিস কেন? তো কত দিব? কি রে, তোর কম হয়েছে আগে বলবি না? এই নিয়ে আরো 100 দিচ্ছি। রাসিফের মা রাসিফের কাছে এসে ফিসফিসিয়ে বলল, নিজের হবু বউকে তুই 100 টাকা দিস? হ্যাঁ, মান সম্মান তুই রাখছিস? আরে কিসের বউ, ওরে তো আমি সেই ছোট্ট ইয়াশা মনে করে দিলাম। প্রতিবার তো টাকা দেই, তাই এবার এসেও দিলাম। এবারে ব্যাপারটা আলাদা। 2000 টাকা বের কর। কেন? বুঝিস না? ওরে দে। আর শুন, আমি বাইরে যাওয়ার পর দিবি, ওকে? রাসিফের মা চলে গেলেন। রাসিফ এবার কিছুটা রাগান্বিত হলো। এই এদিকে আয়। জি ভাইয়া বলেন। তোরে যে আমি টাকা দিয়েছি, বাইরে বলতে যাচ্ছিস কেন? টাকা দিয়েছেন তো, তাই খুশিতে বলেছি। বেশি চালাক হয়েছিস তাই না? মা তোকে টাকা দিতে বলেছিল, যা দিব না। তাহলে আমি বাইরে যাওয়ার পর কেউ যদি জিজ্ঞেস করে, বলবো যে ভাইয়া আগের যে 100 টাকা দিয়েছিল সেটাও রেখে। এই দাঁড়া দাঁড়া, টাকা নিয়ে যা। এখন আর নিব না, রেখে দাও, পরে নিব। পরে আবার কখন নিবি? আমার যখন ইচ্ছা। আমি তো থাকবো না। ইয়াশা কিছু বলল না, একটু হেসে রুম থেকে বেরিয়ে গেল। রাসিফ বুঝতে পারে না ওর টাকা না নেওয়ার কারণটা কি। রাসিফ আবার টিভি দেখায় মন দেয়। বাড়ির মধ্যে রান্না বান্না, বাচ্চাদের দৌড়াদৌড়িতে কেমন একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দুই পরিবারের সম্পর্ক যে গভীর হতে যাচ্ছে, এটাই তার প্রতিচ্ছবি। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। রাসিফের বাবা নিজের ভাইকে ডাকলেন আর বিয়ের দিন তারিখ ঠিক করার পরামর্শ শুরু করলেন। রাসিফ সহ সবাই সেখানে উপস্থিত ছিল। ছিল না শুধু ইয়াশা, সে তার নিজের রুমে দরজা লাগিয়ে শুয়ে আছে।
সে শুয়ে থেকে ঘামছিল আর তার বিয়ের কথা ভাবছিল। এটা ভয় নাকি লজ্জা সেটা সে বুঝতে পারছে না, তবে নিজেদের মধ্যে হওয়ায় ততটা টেনশন এসেছিল না। ইয়াশা রাসিফের মায়ের কাছ থেকে শুনেছে বিয়ে হলে তোকে রাসিফ সাথে নিয়ে যাবে রে, তুই তো আর আমাদের সাথে থাকবি না। কথাটা বারবার ইয়াশা মনে করতে থাকে আর হাসে। এদিকে রাসিফ তার বাবার উপর খুবই ক্ষিপ্ত, সেটা প্রকাশও করতে পারছে না। এত ছোট একটা মেয়ে কী বা বোঝে, আর বয়সের ডিফারেন্স তো আছেই। প্রতিবাদ তো দূরের কথা, রাসিফ আ অক্ষরটাও তার বাবার বিরুদ্ধে উচ্চারণ করতে পারবে না। শেষমেশ তাদের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। রাসিফের বাবা বলেছে যে বউকে সাথে নিয়ে শহরে ফিরতে। প্রথমে রাসিফ নারাজ হয়, পরে একটু জোরাজোরিতে রাজি হয়ে যায়। সবকিছুর আলাপ আলোচনা শেষ হওয়ার পর দাদি রাসিফকে আলাদাভাবে কাছে ডাকে। তুমি কিছু বলবা? তোর মন খারাপ? না, মন খারাপ না, ঠিক আছে। আমার ইয়াশাকে তোর পছন্দ হয় না? আরে পছন্দ হবে না কেন, ও খুব ভালো বাচ্চা, সরি মেয়ে, খুব ভালো মেয়ে। তাহলে আমি যে দেখলাম তোর মন খারাপ। আসলে আমার খুব ঘুম পাচ্ছে, আর ঘুম পেলে তো জানোই চোখ মুখ দুটোই ভার ভার লাগে, তো এটা দেখেই হয়তো মনে করেছো আমার মন খারাপ। হইতে পারে, চল তোর ঘুম ভাঙিয়ে নিয়ে আসি, আয় আমার সাথে। রাসিফ তার দাদির পিছু পিছু যাচ্ছে। এদিকে দাদি আশার রুমের দিকে পা বাড়িয়েছে। রাসিফ তো বুঝতে পারছে না তাকে কোথায় নিয়ে যাচ্ছে। দাদি আশার দরজায় গিয়ে টোকা দিল কয়েকবার। ইয়াশা রুমে শুয়েছিল, ঝটপট উঠে দরজা খুলে দেখে দাদি দাঁড়িয়ে হাসছে, আর কিছুটা দূরে রাসিফ দাঁড়িয়ে। দাদি পেছন ফিরে রাসিফের দিকে তাকালো আর বলল, আয় ঘরের মধ্যে আয়। এখন তো বাড়ি চলে যাব। বাড়ি কি বেশি দূর? আয় ভিতরে। রাসিফ ঘরে আসলো। ইয়াশা দাদির পাশে দাঁড়ানো। রাসিফ রুমে ঢুকে বেশ লজ্জা পাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কিছুক্ষণ আগেই তো ওকে দেখে এত লজ্জা পাচ্ছিলাম না, এখন এত উদয় হলো কোত্থেকে। রাসিফ বিছানায় গিয়ে বসলো। কি দাদু ভাই, ঘুম ভেঙেছে? হ্যাঁ, খুব ভেঙেছে। এখন তো কোনো ঘুমই নেই আমার চোখে। এই যে আমার পাশে দাঁড়িয়ে তোর ঘুম ভাঙানো ওষুধ। ইয়াশা কথাটা শুনে লজ্জা পায় আর দাদির পিঠে চিমটি কাটে। দাদিও বুঝতে পারে সে বেশি বেশি বলে ফেলেছে। দাদি আর দাঁড়িয়ে না থেকে বিছানায় গিয়ে বসলো। এখন দুই হবু বর আর বউ দুপাশে, মাঝখানে দাদি। নে তোরা কথা বল, আমি শুনি। কি কথা বলবো? আর দাদি তুমি থাকো, আমি যাই এখন। এত পালাই পালাই খেলা তো যাবে না, ওই দিন শেষ। এখন অনেক কিছু না চাইলেও সহ্য করতে হবে ভাই। এই ইয়াশা, তুই কিছু বল। ইয়াশা ফিস ফিস করে বলে, আরে আমি কি বলবো, ওনাকে যেতে দাও। আচ্ছা, আমি তোদের মতামত শুনি। এই ইয়াশা, তুই বল তো, রাফিককে তোর পছন্দ হয়েছে? ইয়াশা মুখের উপর কিভাবে বলবে, লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে। দাদি তো সেটা বুঝতেই পারছে না। কি রে বল। হুম, কি পছন্দ হয়েছে। আর তোর? হ্যাঁ হয়েছে। কি রে অন্যদিকে তাকিয়ে কি বললি? ওকে ভালো করে দেখে তারপর বল। দাদি রাসিফকে ধীরে ধীরে ঝামেলার মহাসমুদ্রে ফেলে দিয়েছে। এখান থেকে বাঁচার একটা উপায় দাদি যা যা বলে সেসব শুনে ঝটপট চলে যাওয়া। এদিকে নিজের হবু বউয়ের দিকে তাকাতেও পারছে না। কোনো রকমে কষ্ট করে চোখটাই আশার দিকে করলো। আর রাসিফ তখন যা দেখতে পেল, একটা পরী তার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। পরীর চোখ বলে দিচ্ছে সে কতটা খুশি। হয়তো রাসিফকে সে এতক্ষণে ভালোবেসে ফেলেছে, আর সেটাই এই মুহূর্তেই। রাসিফ ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, পছন্দ হয়েছে, এবার আমি যাই দাদি। পছন্দ হবে না কেন? দেখতে হবে না নাতিটা কার? তাহলে আমি কার? দুটোটাই আমার। তিনজনেই হেসে উঠল। এই আশা, জি ভাইয়া। দেখ তো আব্বা আম্মা বের হইছে কিনা। আচ্ছা ভাইয়া, দেখছি। ইয়াশা বাইরে থেকে ঘুরে এসে বলল, চাচি আম্মা বললো একটু পরেই বের হবে। ও, এই তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি, কেউ চলে যাস না কিন্তু। দাদি চালাকি করে বাইরে চলে গেল যাতে ওরা একটু কথা বলতে পারে। এদিকে রুমের মধ্যে দুজনেই চুপ। রাসিফ ঘরের কোনায় কোনায় দৃষ্টি দিচ্ছে। মাঝে মাঝেই আশার চোখেও চোখ পড়ছে।
না, এভাবে আর কত সময় থাকা যায়? রাসিফ তার লজ্জা ভেঙে বলল, কিছু বলবি তুই? হুম। বল। আপনি ওখানে থাকেন কোথায়? ওখানে মানে? শহর। কোথায় আবার? একটা বিল্ডিং এর ফ্ল্যাটে। আপনি একাই থাকেন? হুম, একাই তো। অফিসে থেকে কত দূর? কাছে। সময়ে অসময়ে বাসায় আসতে পারবেন? মানে আমি অসময়ে কেন বাসায় যাব? আমি যে বাসায় একা থাকবো, যখন ভয় লাগবে আপনাকে কল করে বাসায় আসতে বলবো। রাসিফ অনেকটা অবাকই হলো। বিয়ের আগে এ মেয়ে কি সব ভেবে রেখেছে? ফোন করলে আপনি আসবেন তো? ঠিক আছে, তখন দেখা যাবে। আর কিছু বলবি? হুম, কিন্তু এখন না। না বল, আমি শুনেই যাব। দাদি না বলে গেল আমরা যেন এখান থেকে আগেই না যাই, সে আসবে তারপর যাওয়া। হুম, বুড়িটা দিন দিন বুড়ি হচ্ছে আর মাথার মধ্যে শয়তানি বুদ্ধি নিয়ে ঘোরা শুরু করছে। অমন করবই। আচ্ছা, আপনি কাজ শেষ করে কখন বাসায় ফিরবেন? রাতে 8টা বা 9টা। আমার এত সময় বাসায় একা থাকতে হবে? হ্যাঁ। আমার খুব ভয় করবে। তাহলে বাবা মাকে জানাতে হবে যে তুই যেতে চাচ্ছিস না। না না, যাওয়া তো আমি যাবই, শুধু আপনি তাড়াতাড়ি ফিরবেন, তাহলেই হবে। এসব কথা রাখতো, অন্য কিছু বললে বল। হুম, আরেকটা কথা বলবো। আপনি বড় বলাটা ঠিক হবে না, কিন্তু আবার ঠিকও হবে। কি কথা? রাগ করবেন না তো? রাগ করবো না, বল। মানে এটা পাত্রী হিসেবেই বলছি। আপনি কি কোনো মেয়েকে ভালোবাসেন, বা কারো সাথে আপনার রিলেশন আছে বা ছিল? এবার রাসিফ পুরাই থ। রাসিফ ভাবছে মেয়েটা অতি মাত্রায় চালাক হয়ে গেছে। এর মুখ থেকে এরকম প্রশ্ন রাসিফ আশা করেনি। রাসিফ কিভাবে উত্তর দেবে ভাবছে। উত্তর না দিলে ভাববে কিছু একটা ছিল কারোর সাথে। আসলে তো রাসিফের কখনো কোনো মেয়ে পছন্দই ছিল না, লেখাপড়া নিয়ে ব্যস্ত সময় পার করেছে। রাসিফ গলাটা ছেড়ে বলল, না, কোনো মেয়ে ভালোবাসিনি। রিলেশন এখন নেই, আগেও ছিল না। ইয়াশা খুব খুশি হলো আর সেই খুশিতে বলতে শুরু করলো, আমিও না। আমি কাউকে কখনো পছন্দ করিনি, আর আপনাকে আমার খুব পছন্দ। তোকে আমি কিছু বলতে বলেছি? সরি। রাসিফ আর কোনো কথা না বলে বাইরে চলে আসলো। পরদিন থেকে শুরু হলো বিয়ের আয়োজন। বিয়ের দিনকে কেন্দ্র করে আয়োজন ভালোই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ রাসিফের অফিস থেকে খবর আসে যে তাকে 2 দিনের মধ্যে অফিসে ফিরতে হবে। তার অফিসে ফেরা জরুরি। রাসিফ বাড়ির সবাইকে এই কথাটা জানাতেই 2 বাড়ির লোকজনের মনে বাজ পড়ার মতো অবস্থা। সবার মনে প্রশ্ন, এখন কি হবে? এত অল্প সময়ে বিয়ে বা কখন হবে? নাকি রাসিফ আবার ছুটিতে আসলে তখন বিয়ের ব্যবস্থা করা হবে? এসব নানান কথা যখন সবাই বলা বলি করছিল, রাসিফের বাবা নিজের 2 বাড়ির লোকজনকে এক করলো, সেটা রাসিফদের বাড়িতে। রাসিফ যখন শুনতে পেল তার বাবা ওই বাড়ির সবাইকে ডেকেছে, তখন বলল, এই মানুষটা আমাকে বিয়ে করাই দিয়ে তারপর ছাড়বে। ইয়াসাদের বাড়ি থেকে সবাই আসলো, তাদের সাথে কথাবার্তা হলো। শেষমেশ সিদ্ধান্ত হলো আজ সন্ধ্যায় বিয়ে। হুট করে বিয়ে হওয়ায় বাইরের কাউকে জানানো হবে না। এরকম সিদ্ধান্তে ইয়াসার মনটা খুব খারাপ হয়ে গেল। কারোর সাথে কোনো কথা না বলে একা বসে রইল। এদিকে রাসিফও ব্যস্ত হয়ে গেছে, নতুন বউকে নিয়ে ফ্ল্যাটে উঠতে হবে। ফ্ল্যাটে অনেক কিছুই নেই, কথাটা রাসিফ তার বাবাকে জানায়। রাসিফের বাবা শুনে রাসিফকে অভয় দিয়ে বলে, কোনো চিন্তা করিস না, আমি যাওয়ার সময় যা লাগে দিয়ে দিব। রাসিফের বিন্দু মাত্র কথা বলার জায়গা রাখে না তার বাবা। রাতে কোনো রকমে ছোটখাটো একটা আয়োজন করে রাসিফ আর ইয়াসার বিয়ে হলো। নিজেদের মধ্যে কিছু খাওয়ার ব্যবস্থা, বর বউয়ের বাসর সাজানো, এরকম টুকটাক কাজ কম সময়ে করে ফেললো বাড়ির বাকি ছেলে মেয়েগুলো। রাতে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বর আর বউকে সাথে নিয়ে সবাই আড্ডা দিতে শুরু করলো। যেহেতু বিয়েটা একদমই পারিবারিকভাবে হয়েছে, তাই বোঝাই যাচ্ছে না এখানে একটা নতুন বউ বর বসে আছে। ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাই আড্ডায় মেতে উঠলো। এই আড্ডাতে টপিকগুলো ইয়াশা আর রাসিফকে নিয়ে। তাদের অনেক ছোটবেলার কাহিনীও তুলে ধরা হলো। ইয়াশা ছোটবেলায় রাসিফ ইয়াশাকে কোলে করে অনেক ঘুরেছিল। বিশেষ করে ইয়াশার মা যখন ইয়াশাকে মারতো, ইয়াশা তখন খুব কান্না করত। এই বাড়ি থেকেই ইয়াশার কান্নার আওয়াজ পাওয়া যেত।
ইয়াশার গলার আওয়াজ শুনে রাসিফ বসে থাকতে পারতো না। পড়তে বসা হোক বা খেতে বসা হোক, যে অবস্থাতেই থাকুক দৌড়ে ইয়াশার কাছে চলে যেত। চাচির কাছ থেকে ইয়াশাকে উদ্ধার করতে রাসিফ যখন এসে হাজির হতো তখন দাদি বলতো, এই তো জামাই হাজির। ইয়াশা মা আর ইয়াশাকে মারতে পারবে না। আজ দাদির কথাটা সত্য হলো। তিনি তার কথাগুলো এ আড্ডায় তুলে ধরলেন। অনেক রাত পর্যন্ত আড্ডা দিতে দিতে কারো খেয়ালই নেই যে অনেক সময় হয়ে গেছে। ইয়াশার খুব ঘুম পাচ্ছে, এদিকে রাসিফের চোখও লাল হয়ে গেছে। নতুন বর বউ, তাই মুখ ফুটে বলতেও পারছে না। ঘুমে যখন ধৈর্য হারা হলো দুজন, তখন হঠাৎ দুজন একসাথে বলে উঠল, ঘুম পাচ্ছে। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকানো শুরু করলো। ইয়াশা আর রাসিফও বেশ লজ্জায় পড়ে গেল। কথাটা কাকতালীয়ভাবে একসাথে দুজনের মুখ থেকে বের হয়েছে। যাই হোক, ইয়াশা আর রাসিফকে এই আড্ডা থেকে উদ্ধার করলো তাদের দাদি। দাদির কানে এই কথা পৌঁছতে না পৌঁছতেই উনি এসে দুজনকে উঠিয়ে রাসিফের ঘরে নিয়ে গেলেন। রাসিফের রুমটা মোটামুটি ভালোই সাজানো হয়েছে। নেন, এবার আপনারা ঘুমান। আমি আর এখানে আর থাকবো না, এক্ষুনি চলে যাচ্ছি। দাদি সত্যি সত্যি দেরি না করে চলে গেল। এখন ইয়াশা আর রাসিফ রুমের মধ্যে। রাসিফও বিছানায় যাচ্ছে না, ইয়াশাও যাচ্ছে না। রাসিফ দেখলো এমন অবস্থা চলতে থাকলে সকাল হয়ে যাবে, তবুও বিছানায় যাওয়া হবে না। যা শুয়ে পড়। কোথায়? কোথায় আবার? বিছানায়। কোন পাশে? পশ্চিম পাশটায় ঘুমা। ইয়াশা সাজানো ফুলগুলো সরিয়ে বিছানায় তার জায়গায় সরাসরি শুয়ে পড়ল। এই তুই গয়না নিয়ে ঘুমাবি নাকি? ওগুলো খুলে রাখ। জি ভাইয়া, খুলে রাখছি। ইয়াশা উঠে গয়নাগুলো খুলে আবার আগের মতো লেপের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রাসিফ বিছানায় উঠতে যাবে, তখনই ইয়াশা বলল, ভাইয়া নামাজ তো পড়লেন না। তোকে নামাজের কথা কে বলেছে? দাদি। হুম, ওঠ, উঠে তুইও পড়ে নে। দুজন নামাজ শেষ করে এসে শুয়ে পড়ল। আজকে অনেক ঠান্ডা, তাই না রে? হুম। নে ঘুমা, এখন অনেক রাত হয়েছে। ভাইয়া আমার মন খারাপ। আবার কি হলো? গায়ে হলুদ হলো না। ইয়াশা এই গায়ে হলুদের জন্য অনেক মন খারাপ করেছে। তার শখ ছিল হলুদ লাগানোর। এখন আমি কি করব বল? আমি তো মানা করিনি। এত তাড়াতাড়ি বিয়েটা দেওয়ার কি দরকার ছিল? দরকারও আছে। মানে? আপনি যদি সুযোগ পেয়ে কোথাও লটর পটর করে বসতেন, তাই চাচা মানে আমার শ্বশুর আব্বা রিস্ক নেননি। আমি ওগুলো করতে যাব কেন? যা দিনকাল পড়েছে বলা তো যায় না। বেশি কথা বলতেছিস কিন্তু। ঘুমা এখন। ইয়াশা কিছুক্ষণ চুপচাপ থেকে আবার ডাকাডাকি শুরু করলো। রাসিফ তখন প্রায় ঘুমিয়ে গেছে। তখন, ভাইয়া ভাইয়া, কি? আমার ঘুম কেটে গেছে, ঘুম পাচ্ছে না। তাহলে ঘুমিয়ে থাক। কি সব বলছে? উনি মনে হয় ঘুমিয়ে গেছেন। এই ভাইয়া, কি রাগ করছেন কেন? আমার ঘুম পাচ্ছে না। তো ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা আপনি ঘুমান, সরি। জোরে কথা বলায় রাসিফের ঘুমটাও কেটে গেছে। চোখ ডলতে ডলতে বলল, তুই কি আমাকে ঘুমাতে দিবি না? বললাম তো সরি, আর ডাকবো না। আমারও ঘুম কেটে গেছে। হুম। শোন, তোকে কিছু বলি। তোকে তো সাথেই নিয়ে যেতে হবে। আগে ভাগেই সব বলে রাখি, আমরা কাল দিন পর রওনা হব। বাসা থেকে অনেক কিছু নিয়ে যেতে হবে আপাতত, পরে নতুন সব কিনতে হবে। তুইও সকালে উঠে দাদি আর মাকে ডেকে নিয়ে। কার মা? আমার মা। ও। দাদি আর মাকে ডেকে নিয়ে যা যা নেওয়া লাগবে সেগুলোর একটা লিস্ট করবি। তারপর সেগুলো আবার পটলাবন্দি করতে হবে। আমি তো জানি না কি কি নিতে হয়। সেই জন্যই তো মা আর দাদিকে সাথে রাখবি। হাঁড়ি পাতিল থেকে শুরু করে যা যা লাগে। হুম, এখন বুঝেছি। হুম। ভাইয়া সকালে আমাকে 10টা টাকা দিয়েন। কি করবি? তুলি সন্ধ্যায় বলেছিল টিক্কার দোকানে নতুন হাওয়াই মিঠাই নিয়ে আসছে। গায়ে হলুদ নিয়ে মন খারাপ ছিল, তাই তখন আনায়নি। আপনি কাল সকালে একটু 10টা টাকা দিয়েন তো। রাসিফ ইয়াশার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবছে, এ কাকে বিয়ে করলাম? এই যে। এত জোরে ডাকতে হবে না, শুনতেছি। দিবেন তো?
হ্যাঁ, আমি কি মানা করেছি? আমি জানি তো আপনি মানা করেন না। আমি এখন ছোট থাকলে তো আমাকে কোলে করে দোকানে নিয়ে গিয়ে হাওয়াই মিঠাই কিনে দিতেন। রাসিফ লজ্জা পেয়ে ওপাশে মুখ ঘুরিয়ে নিল। ওইদিকে ঘুরলেন কেন? ঘুমাবো। ঘুমায়েন না প্লিজ। তুই ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা, আমি তাহলে আমার বাড়ি গিয়ে ঘুমাই। তোর যা ইচ্ছে কর। কথাটা শোনার পর ইয়াশার ছেলে মানুষই আর কে দেখে, নিজের বালিশ ছেড়ে দিয়ে রাসিফের বালিশে মাথা রাখলো। রাসিফ কিচ্ছু বলল না। ইয়াশা এবার রাসিফের কানের কাছে মুখ নিয়ে বলল, টাকা দিবেন তো? ইয়াশার নিঃশ্বাসটা রাসিফের কান আর মুখের উপর গিয়ে লেগেছে। রাসিফ কেমন যেন হয়ে বলল, তোর যত খুশি দিস, এবার ঘুমা। ইয়াশা নিজ বালিশে যাওয়ার পর রাসিফ একটু হেসে ইয়াশার কাণ্ড কারখানা দেখছে। হাত পা লম্বা হয়েছে, কিন্তু বাচ্চাদের ভাব এখনো রয়ে গেছে। পরদিন সকালবেলা রাসিফ ঘুম থেকে উঠে দেখে ইয়াশা তার বালিশে এসে শুয়ে আছে। এক পা কম্বলের বাইরে আর এক পা ভেতরে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন যেন খুব শুষ্ক লাগছে। হঠাৎ রাসিফের চোখ আটকে গেল ইয়াশার ঠোঁটের দিকে। শীতে ঠোঁটটাও চিড়চিড়ে ভাব ধরেছে। রাসিফ ভাবছে জেগে থাকলে হয়তো ঠোঁটটা ভিজিয়ে রাখত। রাসিফ এবার গভীর ভাবনায় পড়ে গেল। হারামিটার মুখ দিয়ে কত কথা বলে, আবার আবদারগুলো দেখো। ওর গায়ে হলুদ হলো না কেন? সকালে কিন্তু 10 টাকা দিতে হবে, আবার গিয়ে নিজ বাড়িতে ঘুমাবে। এটাকে নিয়ে কি করব আমি, আল্লাহ জানে বাকি জীবন কিভাবে কাটবে। ভাবনায় থাকতে থাকতেই রাসিফ ইয়াশার মাথায় হাত দেয়। এলোমেলো চুলগুলোতেই হাত বোলাতে থাকে। এদিকে ইয়াশা হঠাৎ করেই তার চোখ খুলে ফেলল। রাসিফও তার হাত দ্রুত সরিয়ে নেয়। ইয়াশা বলল, ভাইয়া, আপনি কি করছিলেন? কই কিছু না তো। আমার মাথায় হাত দিয়ে কি করছিলেন? চুলগুলো এলোমেলো হয়ে আছে, তাই একটু গুছিয়ে দিচ্ছিলাম। দাঁড়ান, আমি চিরুনি নিয়ে আসি, আপনি আমার মাথার চুলগুলো আঁচড়িয়ে দেবেন। আমি পারি না। শিখবেন। আচ্ছা নিয়ে আয়। ইয়াশা টেবিল থেকে চিরুনি এনে রাসিফের হাতে দিল। রাসিফ ইয়াশার কথা অনুযায়ী চুল আঁচড়িয়ে দিল। ভালোই পারেন। বিউটি পার্লারে জব করেন? এই কি বলিস এগুলা? এত সুন্দর করে কাজ করে দিলেন তাই বললাম। কিচ্ছু বলতে হবে না, ওঠ এখন। ভাইয়া, কি? 10 টাকা মানি ব্যাগে আছে, নিয়ে নে। তোমার জন্য একটা আনবো? না। আনি না তোমার জন্য? আচ্ছা নিয়ে আয়। ইয়ে! ইয়াশা ছুটল ঘরের বাইরে। উঠোনে আসতে রাসিফের মা ইয়াশাকে ধরে ফেলল আর ইয়াশাকে বলল, এখন বাইরে যাওয়া যাবে না, গোসল করে নে একটু। ইয়াশা আর বাইরে যায়নি, মনটা একটু খারাপ হয়ে যায় তার। তারপর শাশুড়ি মায়ের কথা মতো গোসল করে নেয়। ইয়াশা গোসল শেষ করে রুমে আসলো। এসে দেখে বিছানার উপর অনেকগুলো হাওয়াই মিঠাই। ওগুলো দেখে একটা চিৎকার দিয়ে উঠল। রাসিফ কোথা থেকে দৌড়ে এসে বলল, ওই ওই কি হয়েছে? এগুলো কে নিয়ে আসছে? আমি। আপনি জানলেন কিভাবে যে আমি কিনি নেই? মা তোকে গোসল করতে বলল, তুই তো গোসল করতে গেলি মন খারাপ করে। আপনি আমাকে ভালোবাসেন তাই না? সেটা তো ছোটবেলা থেকেই, ওটা তো বোন হিসেবে। এখনো? হ্যাঁ। আমি চাচি আম্মা টুকু কি কই, শাশুড়ি মাকে বলবো আপনি আমাকে বউ হিসেবে ভালোবাসেন না। দেখ, সময় হলে বউ হিসেবে ভালোবাসবো। এখন সময় হয়নি? না। তাহলে বিয়ে করলেন কেন? মানে তোর বুদ্ধি হোক, তারপরে বউ হিসেবে ভালোবাসবো। না, এক্ষুনি। এত বায়না কিন্তু ভালো লাগে না। আমি মাকে বলে দিব। এই তুই এমন করিস কেন? তাহলে বউ হিসেবে ভালোবাসেন? সেটা কিভাবে? একটু জড়িয়ে ধরেন। তাহলেই হবে? হ্যাঁ, হবে তো। দেখ, দরজা খোলা আছে, এখন না। বন্ধ করেন। রাসিফ উপায় না পেয়ে দরজা বন্ধ করে দিল। এ মেয়ের কথা না শুনলে সে গিয়ে উল্টাপাল্টা বলে দেবে, আর সব বকা রাসিফকে শুনতে হবে। রাসিফ দরজা বন্ধ করে দাঁড়াতেই ইয়াশা মিটিমিটি হাসতে হাসতে রাসিফকে জড়িয়ে ধরল। এটাই প্রথম জড়িয়ে ধরা, প্রথম স্পর্শ। ইয়াশা বলল, আবার কিন্তু অনেকগুলো কিনে দিতে হবে। আচ্ছা দিব। আর এইভাবেই কিন্তু ভালোবাসতে হবে। আচ্ছা এখন ছাড়।
এরপর সারা দিন ব্যস্ততায় কাটলো দুজনে। কাল যেতে হবে, তাই ব্যাগপত্র গোছানো। কিভাবে থাকবে এটা নিয়ে নানান কথা বলছে। রাসিফ চাইছিল ইয়াশাকে রেখে যেতে, কিন্তু ইয়াশাই এখন যেতে চাচ্ছে। আর কে আটকায়? পরদিন সকালের বাসে দুজন রওনা হলো। ইয়াশা নতুন জায়গায় যাচ্ছে, তাই তার মধ্যে বেশ কৌতূহল কাজ করছে। রাসিফকে নানান ধরনের প্রশ্ন করছে। রাসিফও এক একভাবে উত্তর দিয়েই যাচ্ছে। দুপুরের দিকে রাসিফ তার ফ্ল্যাটে পৌঁছে যায়। রাসিফ চতুর্থ তলায় একটা ফ্ল্যাটে থাকে। ইয়াশা আর জিনিসপত্র নিয়ে উঠে যায়। 2 ঘন্টার বেশি সময় লাগলো রুম গোছাতে। দুজনই ক্লান্ত। ইয়াশা তো আগেই সোফায় বসে পড়েছে, রাসিফ এখনো কাজ করেই যাচ্ছে। একটু জিরিয়ে নেন। না রে, পরে আর করা হবে না। বাকি কাজগুলো আমি করব নে। তুই এমনিতে ক্লান্ত হয়ে পড়েছিস। তাই কি? অমনি পারবো? না, ওয়েট কর একটু, আমি করে শেষ করে দিচ্ছি সব কাজ শেষে। খুব ক্ষুধা লাগছে আমার। একটু ওয়েট কর, নিচে বিরিয়ানির দোকান আছে, আমি যাবো আর আসবো। আমাকে একা রেখে যাবেন? তুই ক্লান্ত, নিচে গিয়ে কি করবি? আমার ভয় লাগে, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ আচ্ছা। রাসিফ গিয়ে বিরিয়ানি নিয়ে আসলো 2 প্যাকেট। রাসিফ আবার ইয়াশার কোনো কষ্টই দেখতে পারে না। নিজের বোন নেই, তাই ছোটবেলা থেকেই ইয়াশাকে খুব ভালোবাসতো, আর আজ সেটা অন্য ভালোবাসায় পরিণত হওয়ার সম্ভাবনায়। রাসিফ বিরিয়ানি নিয়ে বাসায় আসলো। যা হাত ধুয়ে আয় আর পানি নিয়ে আয়। আমি উঠতে পারতেছি না, খারাপ লাগছে। ইয়াশার মুখটা কেমন যেন হয়ে গেছে। রাসিফ এবার খেয়াল করলো ইয়াশা কেমন যেন হয়ে যাচ্ছে। রাসিফ ইয়াশাকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে শুয়ে দেয়, পানি এনে খাইয়ে দেয়। ইয়াশার কেমন লাগছে সেটা বারবার শোনার জন্য জিজ্ঞেস করে রাসিফ। মাথায় পানি ঢালতে চাওয়ায় ইয়াশা বলল, লাগবে না, এমনিতে ঠিক হয়ে যাব। খেতে পারবি এখন? একটু পরে খাই। আমি খাইয়ে দেই। দেন। রাসিফ একটা বিরিয়ানির প্যাকেট খুলে সেখান থেকে ইয়াশাকে খাওয়ানো শুরু করলো। 2-1 বার মুখে নেওয়ার পর, আমি জানি তোর একটু খারাপ লাগবে, নতুন পরিবেশ আর খাওয়াটাও একটু লেট হয়ে গেছে। আপনি চিন্তিত হইয়েন না, আমি মানিয়ে নিব। আমি জানি তুই পারবি। আমাকে একটু পানি দিবেন? পানি খাবি? না, হাত ধোবো। আমি তো খাইয়ে দিচ্ছি, হাত ধোয়ার কি দরকার? আগে দেন। ইয়াশা হাত ধুয়ে নিয়ে এবার হাতে খাবার তুলে রাসিফের মুখে ধরলো। আমাকে খাইয়ে দিতে হবে কেন? অনেক কাজ করেছেন আর নিজে না খেয়ে আমাকে খাওয়াচ্ছেন। আমি যদি বলতাম খেয়ে নেন, আপনি বলতেন আগে তোর খাওয়া শেষ হোক তারপর আমি খাবো। এতক্ষণ তো আমার ধৈর্য কুলাবে না, তাই আমি খাইয়ে দিচ্ছি। করেন। ইয়াশাও খাইয়ে দেওয়া শুরু করলো। ইয়াশা খাবার তুলে দিতে দিতে বলল, দাদি আমাকে অনেক কিছু বলে দিয়েছে। কি বলে দিয়েছে? সব বলা যাবে না, আমার লজ্জা করে। না, বল দেখি কি বলে দিয়েছে। বলেছে যে আমি যেন আপনার খুব যত্ন নেই, খেয়াল রাখি, আপনার বদ অভ্যাস দূর করার জন্য আপনাকে বকা দেই। আর কি? বলা যাবে না। নিশ্চয়ই শয়তানি বুদ্ধি শিখিয়ে দিছে, তাই না? না, তাহলে রোমান্টিক বুদ্ধি শিখিয়ে দিয়েছে। কি সেটা? না, যা বলে দিয়েছে সেটা আমার মুখ থেকে বের হবে না। লাগবে না বলা, খেয়ে শেষ করো, আমিও একটু ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, তাড়াতাড়ি খাইয়ে দেন তাহলে। দুজন খাওয়া শেষ করে বিছানায় ঘুমিয়ে নিল। সন্ধ্যার পরপর ইয়াশার ঘুম ভাঙল। রাসিফ তখনও ঘুমোচ্ছে। ইয়াশা এবার রাসিফকে নিয়ে দুষ্টুমি শুরু করে। নিজ বালিশে থেকেই তার বাম হাতটা রাসিফের মুখের উপর রাখে। কিছুক্ষণ একভাবে রেখে আবার রাসিফের নাক চেপে ধরে, একবার ধরে আরেকবার ছাড়ে। এমন করতে করতে রাসিফ উঠেই যায়। রাসিফ বুঝতেই পারেনি ইয়াশা তার সাথে দুষ্টুমি করছে। রাসিফ চোখ খুলে ইয়াশার দিকে তাকায় আর বলে, ও, উঠেছিস তুই? হ্যাঁ, রাতে খেতে হবে না। খেতে হবে তো। শুয়ে আছেন, বাজার করবে কে? মা তো সব দিয়ে দিয়েছে। চাল তো দিয়ে দেয়নি, সেটা আনবে কে? রুমেই আছে। কোথায় রাখছেন? রান্নাঘরেই আছে। ওঠেন, চলেন দেখিয়ে দিবেন। তুই গিয়ে খুঁজতে থাক, পেয়ে যাবি। উঠবো না, রান্না করব না। কেন? আপনি ওঠেন, চোখ খুলেন, একসাথে রান্না করব। উঠতে ইচ্ছে করছে না। থাকেন শুয়ে, আমার কি? তুই না,
একটু শান্তিতে ঘুমোতেও দিবি না। চল দেখিয়ে দিচ্ছি। না, শুধু দেখিয়ে দিলে হবে না, আমার সাথে রান্না করতে হবে। তুই রান্না পারিস না? সব পারি, কিন্তু আপনার সাথে থাকতে হবে। চল। দুজনে একসাথে কিচেনে আসলো, তারপর চাল বের করলো। যেগুলো মা রান্না করে দিয়েছে ওগুলো গরম করবি নাকি? হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছি, যান বের করে নিয়ে আসেন। তুই যা। আমি চাল ধুয়ে দিই, আপনি ওগুলো নিয়ে আসেন। এত আলসেমি করেন কেন? বউয়ের কাছে ছোটখাটো একটা বকা শুনে রাসিফ তরকারির বাটি নিয়ে আসলো। এদিকে ইয়াশা গ্যাসের চুলায় পাতিল উঠিয়ে দিয়েছে। এটা কিন্তু একলা করলেই পারতি। সকাল থেকে তো একাই করতে হবে। তাও ঠিক। কেউ তো নেই আমার পাশে যে থাকবে। পিচ্চি মেয়েটা বলে কি? এই শুনছেন? শুনতেছি, বল। বাসায় একটু কল করব, ভালো লাগছে না আমার। দাঁড়া, ফোন নিয়ে আসি। রাসিফ ফোন নিয়ে এসে দেখে ইয়াশা কান্না করছে, তবে কোনো শব্দ করছে না, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। রাসিফ বুঝতে পেরে বলল, এই তোর কি হয়েছে? কান্না করিস কেন? বাড়ির সবার কথা মনে পড়তেছে খুব। ইয়াশা শব্দ করে কান্না শুরু করলো। রাসিফ এখন কি করবে বুঝতে পারলো না। ইয়াশাকে ধরে যে সান্ত্বনা দেবে সেটাও পারছে না। এদিকে কান্নার আওয়াজ ক্রমেই বাড়ছে। রাসিফ উপায় না পেয়ে ওর হাতটা ধরে কাছে টেনে নিল। ইয়াশা তার মুখ রাসিফের বুকে রেখে কান্না করা শুরু করলো। থাক, এখন ফোনে কথা বলার দরকার নেই। কেন? কথা বললে তুইও কান্না করবি, আবার চাচি আম্মাও কান্না করবে। চাচি আম্মা বলেন কেন? হাই আল্লাহ, ঠিক আছে মা, মা কান্না করবে তোর কান্না দেখে। এখন কথা বলা যাবে না। কান্না করিস না আর। আমার ভালো লাগছে না। যা শুয়ে থাক, আমি রান্না করি। সেজন্য না, তাহলে? কাছে কেউ নেই। আমি তো আছি। নিজে কি আমার সাথে খেলবে? তা তো খেলবেন না। কি খেলবো? বাসায় যেগুলো খেলতাম। কি খেলা? গোল্লাছুট, লুকোচুরি, পলানটুক। কি এগুলো তুই খেলিস এখনো? না, কিন্তু খেলতে ইচ্ছে করে। আব্বাই যেটা করছে। কি করছে? তুই বুঝবি না। সব বুঝি আমি। আমাকে আপনার সাথে জুটিয়ে দিছে, সেই দোষ দিচ্ছেন? তোর সাথে না পারি বুদ্ধিতে, না পারি কথাতে। পারবেন কিভাবে? আপনার মাথায় কিছু আছে নাকি? তোর মাথায় যে এত কিছু আছে, তাহলে তুই কান্না করিস কেন? ভালো লাগে না যে সবার কথা মনে পড়ে। ইয়াশা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসিফের বুকে মুখ লুকিয়ে কান্না করে টি শার্টটা একদম ভিজিয়ে ফেললো। কোনো রকম রান্না শেষ করে রাতের খাওয়াটা সেরে নিল তারা। ইয়াশার মন তো খারাপ হয়েই আছে, রাসিফও চুপচাপ কিছু বলছে না। ইয়াশা আনমনে তার হাত দেখছে, মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে আর মাঝে মাঝে চোখের পানি মুছছে। রাসিফ বুঝলো মেয়েটার বেশ একা লাগছে, ওকে সঙ্গ দিতেই হবে, কিছু একটা বলে হাসাতে হবে। ইয়াশা ছিল কম্বলের বাইরে আর রাসিফ কম্বলের ভেতরে। ইয়াশার মন খুশি করার জন্য বলল, কেউ যদি কম্বলের ভেতর আসতো তাহলে তাকে গল্প শোনাতাম। পরবর্তীতে শুনতে চাইলে আমি কিন্তু শোনাতে পারবো না। শহরে অনেক ভালো হাওয়াই মিঠাই পাওয়া যায়। কথাটা বলার সাথে সাথে ইয়াশা কম্বলের ভেতরে ঢুকে বলল, এই কথাটা আগে বললেই হতো। কখন থেকে ডাকছি, আসলি না কেন? আবার কড়া কথা বলা শুরু করছেন? বাইরে যাব কিন্তু। না থাক। কয়টা হাওয়াই মিঠাই আনবেন? তোর কয়টা লাগবে? একটা। আচ্ছা। না না, দুইটা। ঠিক আছে। না না, তিনটা হলেই হবে। তিনটা তো? চারটা হলেই মনটা ভরতো। হ্যাঁ ঠিক আছে, চারটাই। পাঁচটা আনলে কিন্তু মন্দ হবে না। আনবেন যখন, একটা না হয় বেশি আনবেন। রাসিফ আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলো না, চটপট নিজের হাতটা ইয়াশার মুখের উপর রাখলো। ইয়াশাও কেমন যেন একটু ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেললো। চুপ। হ্যাঁ, আমার যে কয়টা মন চায় সে কয়টাই আনবো। সকালে অফিস আছে, ঘুমাতে হবে। রাসিফ হাত তুলে নিয়ে আবার আগের অবস্থায় ফিরলো। ইয়াশা একটু অভিমান করে আবার কম্বলের বাইরে বের হয়ে শুয়ে থাকলো। রাসিফ দেখেও কিছু বলছে না। এদিকে ইয়াশা মনে মনে আশা করে বসে আছে রাসিফ তার রাগ ভাঙাবে, কিন্তু না,
রাসিফের সেদিকে কোনো খেয়ালই নেই। ইয়াশা বারবার আর চোখে রাসিফের ভাবমূর্তি দেখার চেষ্টা করছিল। যখন দেখলো না রাসিফের কোনো পাত্তাই নেই, তখন অভিমান একটু বাড়িয়ে ওপাশে মুখ ঘুরিয়ে আরো একটু মুখ গোমরা করে শুয়ে থাকলো। রাসিফও দেখছে এ মেয়ে এমনি এমনি কম্বলের মধ্যে আসবে না। রাসিফ তার বালিশ ছেড়ে ইয়াশার বালিশে যায়, এক পাশে পড়ে থাকা কম্বলটা উঠিয়ে ইয়াশার গায়ের উপর দিয়ে দেয়, আর একটু কাছে গিয়ে ইয়াশাকে জড়িয়ে ধরে বলল, এই জন্য বাচ্চা বয়সে কাউকে বিয়ে করতে নেই। পেটের উপর দিয়েছেন কেন? ও সরি আমি দেই। সরি বলেছি তো। আর আমাকে বাচ্চা বলবেন না। কি বলবো? জানি না, আমার সাথে কথা বলতে আসবেন না। খুব রাগ হয়েছে? না, একটুও হয়নি। সরি বললাম তো, আর অনেকগুলো হাওয়াই মিঠাই এনে দিব। আমি জানি আপনি আমার রাগ ভাঙানোর চেষ্টা করছেন। আমার রাগ তখনই ভাঙবে যখন আপনি ওগুলো নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমা। রাতে আর তাদের মাঝে কোনো কথা হলো না। রাসিফ ফিরে গিয়ে তার বালিশে ঘুমালো। পরদিন সকালবেলা রাসিফের ফোনে অ্যালার্ম বেজে উঠল। রাসিফ ইয়াশাকে ডাকার জন্য পাশ ফিরে দেখে ইয়াশা নেই। রাসিফও ঝটপট উঠে কিচেনের দিকে দৌড় দেয়, গিয়ে দেখে মেয়েটা রান্না করছে, তবে রাসিফের একটা শার্ট আর একটা প্যান্ট পরে। ওই এগুলো কি? কথা বলবেন না আমার সাথে। ফ্রেশ হয়ে নেন, রান্না শেষের দিকে। দাঁড়িয়ে না থেকে গোসল করে আসেন, দেরি হয়ে যাবে অফিসের। আর এই প্যান্ট শার্ট? আমার ইচ্ছে হয়েছে পরেছি। আর কিছু বলবেন? না, বলার জায়গা তো নেই। কথা কম বলে কাজ বেশি করুন। রাসিফ গেল ফ্রেশ হতে। ইয়াশা রান্না শেষ করে রাসিফের জন্য খাবার টেবিলে সাজাচ্ছে। রাসিফ এসে টেবিলে বসলো। এই যে, আমি কিন্তু এখন খাবো না। কেন? আপনি খেয়ে যান, তারপর খাবো। এখনই খেয়ে নে। না, আপনার ফোনটা একটু দিবেন, মায়ের সাথে একটু কথা বলবো। ফোন তো বিছানায়, দেখ। আচ্ছা, আপনি খান তাহলে। ইয়াশা ফোন নিয়ে তার মায়ের সাথে কথা বলা শুরু করলো। রাসিফের খাওয়া যখন শেষ, ইয়াশা তখন কথা বলার উপরে। অফিসের সময় যখন হলো তখন রাসিফ ইয়াশাকে ডাকলো। এই যে ফোন। কি কথা হলো? এমনি তেমন কিছু না। কেমন আছে সবাই? ভালোই আছে। আচ্ছা আমি আসি তাহলে। যাচ্ছেন তো? আমি একা একা। খারাপ লাগলে কল করবি। আমার কি ফোন আছে? ও সেটাও তো ঠিক। আচ্ছা আমি আসার সময় একটা নিয়ে আসবো। দুপুরে আসবেন? আজ বাইরে খেয়ে নিব, ছুটি কাটিয়ে ফিরছি, তাই বাসায় আসা ঠিক হবে না। ফিরবেন কখন? 8টার মধ্যে। আচ্ছা আসি তাহলে। এই শোনেন, কই যান? আজব, অফিসে যাচ্ছি। কিছু একটা মিস করে যাচ্ছেন, তাই এভাবে ডাকলাম। অফিসে যাওয়ার আগে বউয়ের কপালে চুমু দিতে হয়, কত ড্রামা আর মুভিতে দেখেছি। রাসিফ পড়লো বিপদে। দাঁড়িয়ে থেকে আবার অফিসের সময় নষ্ট করেন না, দিয়ে চলে যান। ইয়াশার তো বুঝছে না এটা দেওয়া রাসিফের জন্য খুবই কষ্ট। এভাবে একটা চেনা মানুষকে দেওয়া। রাসিফ হাত কচলাতে কচলাতে ইয়াশার কাছাকাছি আসে। ইয়াশা তো খুব খুশি। রাসিফ ইয়াশার মাথার পেছনে হাত দিল আর নিজের ঠোঁট দুটো ইয়াশার কপালে রাখলো। হয়েছে, অনেক হয়েছে, এখন যান। হ্যাঁ। সারাদিন ইয়াশার একা একা কাটলো। প্রথম দিন তাই বেশ ভয় করছিল তার। রাসিফ অফিসে যাওয়ার সময় বাড়িওয়ালাকে বলে যায় সে বিয়ে করেছে। সেই বাড়িওয়ালা আবার ইয়াশাকে দেখতে আসে। বাড়িওয়ালাকে ভেতরে আসতে না দিয়ে দরজা থেকে বিদায় করে দেয়। এই কথাটা রাসিফ রাতে রুমে ঢোকার আগেই শুনতে পায়, আর বাড়িওয়ালাকে বুঝ দেয় যে মেয়ে পর্দা করে। রাসিফ দরজায় এসে কলিং বেল চাপ দিতে দরজা খুলে যায়। ইয়াশা চোখ ভর্তি পানি নিয়ে রাসিফের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রাসিফ শুধু বলল, কি হয়েছে? অমনি ইয়াশা রাসিফকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। সে কি কান্না! রাসিফ বুঝতে পারলো ইয়াশা কোনো কিছুতে ভয় পেয়েছে হয়তো। ইয়াশাকে জড়িয়ে ধরা অবস্থায় রাসিফ দরজা লক করলো, বিছানার কাছে এসে ব্যাগটা রাখলো, আর বারবার ইয়াশাকে কান্না থামাতে বলল। কিন্তু কে শুনে কার কথা? ইয়াশা একদম কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পর, কি হয়েছে বলতো? আপনি এত দেরি করে আসলেন কেন? কই দেরি করলাম, মাত্র 8:15 বাজে। আমি ভয় পেয়েছি। কি দেখে? কেমন শুনশান পরিবেশ, কোনো আওয়াজ নেই। রাত তো একই রকম। কাল তো এইরকম ছিল না। কাল যে আমি ছিলাম।
বাড়িওয়ালা আসছিল। আমাকে ছাড়, তারপর কথা বল। না, আগে শোনেন। বল, শুনতেছি। বাড়িওয়ালা আসছিল তো ওনাকে আমি ভেতরে আসতে বলিনি, মুখ দেখে মনে হলো রাগ করেছে। আমার সাথে দেখা হয়েছিল, উনি তোর এই কথা বলার পরে বলছি যে তুই পর্দা করিস, পরে আর কিছু বলেনি। এই আমি এগুলো চেঞ্জ করি, একটু দাঁড়া। না, পরে, আগে আমার ভালো লাগা শুরু করুক, তারপর ছাড়বো। ফোন নে, বাড়িতে কথা বল, ভালো লাগবে। আমি বলছি না এভাবে থাকবো, এত কথা বলেন কেন? সরি, অনেকটা উচ্চস্বরে বলেছি। ইয়াশা রাসিফকে ছেড়ে দিল। রাসিফ পোশাক চেঞ্জ করে নিল, তারপর ইয়াশা রাসিফকে খাবার দিল, নিজেও খেয়ে নিল। তবে অবাক করা বিষয় হলো ইয়াশা কথা বলছে না। রাসিফ যা বলছে ইয়াশা তাই করছে, কিন্তু চুপ থেকে। বিছানায় ঘুমানোর সময়ও একই অবস্থা। রাসিফ শুয়ে ফোন ইউজ করছিল আর ইয়াশা অন্যদিকে ঘুরে শুয়েছিল। ইয়াশার চোখ মুখে মন খারাপের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। রাসিফ ইয়াশার দিকে তেমন একটা খেয়াল করেনি। হঠাৎ রাসিফ ফোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে ইয়াশার দিকে তাকালো। রাসিফ 2 বার ডাকলো, ইয়াশা কোনো সাড়া দেয়নি। রাসিফ ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছে। রাসিফের মন তাতেও সায় দিল না। এবার সে ওপাশ ডিঙিয়ে ইয়াশার চোখ দেখার চেষ্টা করলো, আর রাসিফ যা দেখলো সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। রাসিফ দেখলো ইয়াশার চোখ বেয়ে টপ টপ পানি পড়ছে, বালিশও কিছুটা ভিজে গেছে। রাসিফ বলল, এই কি হয়েছে? কিছু না, আপনি ফোন টিপেন। রাসিফের বুঝতে সমস্যা হলো না যে ইয়াশা অনেক রাগ করেছে আর মন খারাপও। রাসিফ কি করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। না বুঝলে যা হয় আর কি। রাসিফ ইয়াশাকে তার দিকে নিয়ে জড়িয়ে ধরে বলল, সরি, আমি খেয়াল করিনি। লাগবে না, আপনি আপনার মতো থাকেন। কান্না করতেছিস কেন এভাবে? বললাম তো, শুনতে হবে না। আচ্ছা, শুনবো না। টম এন্ড জেরি দেখবি? না, দেখবো না। আমার ভুল হয়েছে, সরি। না, ভুল হয়নি। আপনাকে জড়িয়ে ধরলে আপনি বিরক্ত হন, আবার মোবাইলকে বেশি গুরুত্ব দেন। ছাড়েন আমাকে। আপনাকে রান্না করে দিব, যা বলবেন তাই করব। আপনার কোনো দায়িত্ব নেই, আমার দিকে খেয়াল রাখতে হবে না আপনার। বললাম তো সরি। জোর করে কিছু বলতে হবে না। সেই ছোট যেমন ছিলি এখনো তেমনই আছিস। কিচ্ছু দেখতে হবে না আপনাকে। আইসক্রিম খাবি? না। চল বাইরে হাঁটি। এই ঠান্ডায় বাইরে যাব না। ভালো লাগবে, চল। এত শক্ত করে জড়িয়ে ধরেছেন কেন? ব্যথা পাই না আমি? তুই ছুটে যেতে পারিস। রাগ কমানোর বৃথা চেষ্টা করতেছেন, এতে কাজ হবে না। আপনি ঘুমান। আমি রাগ ভাঙাতে জানি। জানেন না? তোর মনে আছে ছোটবেলায় কান্না করতে করতে তোর নাক থেকে ইয়ে বের হয়েছিল? আমি কিন্তু মুছে দিয়েছিলাম। ইয়াশা মিটমিটি হাসছে, তবে তা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আমার কাছে এসে টাকা নিয়ে যাইতি। মনে আছে। একদিন টাকা দেইনি বলে সেই সময় আমার সাথে রাগ দেখিয়েছিলি। এটাও মনে আছে। আমি তখন কি করেছিলাম? আমার কপালে গালে চুমুকে 100 টাকা দিয়েছিলেন। এইরকমই কিছু করব। এই ঠান্ডায় বাইরে হাঁটবো, চল। শোনেন, টাকা যখন নিয়েছিলাম তখন আমি আপনাকে তুমি করে বলতাম। এখন তুই চেঞ্জ করেছিস, আমি কিছু বলিনি। বড় হয়েছি তাই তো বলি। এখন কি আবার চেঞ্জ করতে পারি? না, আপনিটাই ভালো লাগে। আমার আপনি বলতে ভালো লাগে। আচ্ছা, তুমি করেই বলিস। এখন ওঠ, শীতের কাপড় পরে না। ওখানে রাখা আছে, তুমি এনে পরিয়ে দাও। দুজন উঠেই শীতের পোশাক গায়ে দিয়ে রওনা হলো। বাসার বাইরে এসে ইয়াশা বলল, সেই যে রুমে উঠেছিলাম আর এখন বাইরে আসলাম। মাস্কটা পরে নে। না, হতেই থাক। আরে ঠান্ডা নাকের ভেতর দিয়ে ঢুকবে। আচ্ছা, দিচ্ছি। দুজন হাঁটতে থাকে রাস্তার এক পাশ দিয়ে। ইয়াশার চোখে শহরের পরিবেশে নতুন কিছু ধরাতে, সেগুলো জানার জন্য রাসিফকে প্রশ্ন করে। রাসিফ হেসে হেসে এগুলোর উত্তর করে। ভাইয়া, বল। তুমি না বললা আইসক্রিম কিনে দিবা? আগে হাঁটতে থাকি, বাসায় ফেরার সময় খাবো। আমি তোমার হাতটা ধরি। ঠিক আছে, ধর। আমরা কি সারা জীবন এভাবে থাকবো?
ইয়াশার এই প্রশ্নে রাসিফ আটকে যায়। ইয়াশা তার ভালো লাগা থেকে প্রশ্নটা করেছে। ভাইয়া বলো। হ্যাঁ, এভাবেই থাকবো। ও, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। কেন? আরে তুমি থাকলে আমার এত ফ্রি লাগে, মনে হয় মানে আমি গুছিয়ে প্রকাশ করতে পারবো না, তবে মনে হয় যা ইচ্ছা তাই করতে পারবো। বুঝেছি। দুজন হাঁটতে হাঁটতে রাস্তার একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে ইয়াশার মুখটা খুব ভালো করে দেখছে রাসিফ। মেয়েটাকে এখন বেশ আনন্দিত লাগছে। আশপাশে জনশূন্য থাকায় ইয়াশা রাসিফের সাথে বেশ ভালোভাবেই মিশে যাচ্ছিল। নানান প্রশ্নে রাসিফকে না যে হাল অবস্থায় ফেলে আবার একটু দুষ্টুমি করে তাকে হাসানো, এরকমই চলছিল। রাত একটু বেশি হওয়ায় ওরা বাসার দিকে রওনা দিল। বাসার কাছাকাছি একটা দোকান থেকে কিছু আইসক্রিম কিনলো। দুজনে একটা করে নিয়ে খেলো, বাকিগুলো নিয়ে আসলো। রুমে আসার পর ওহ, কি যে ভালো লাগছে, এমন সময় আমার কখনো কাটেনি। তাই? হ্যাঁ, তুমি তো জানোই সন্ধ্যা হলে সেই যে ঘরে ওঠা, আর কি বেরোনো যায়। তবে একটা জিনিস খুবই বাজে লাগছে। কি সেটা? পুরো রাস্তাটা কেমন যেন গন্ধ। কিচ্ছু করার নেই, শহরে থাকতে হলে পচা গন্ধ আর ধুলাবালিকে ভালোবাসতে হবে। ওহ, ভালো কথা। কাল তো অফিসে যাবে, তোমার সাথে যোগাযোগ করার জন্য একটা মোবাইলের দরকার ছিল, সেটা আনোনি? ওহ নো, একদম ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নেই, কাল আনবা কিন্তু। দুজন বিছানায় গেল, যে যার মতো ঘুমিয়ে গেল। মাঝরাতে হুট করে রাসিফের ঘুম ভাঙে। চোখ খুলে প্রথমে মোবাইল থেকে সময়টা দেখে নেয়, এরপর ইয়াশার দিকে তাকায়। ইয়াশার উপর কম্বলটা একটু ভালো করে টেনে দেয়। ইয়াশা তার দিকে মুখ করেই তখন ঘুমাচ্ছিল। ইয়াশা রাতে ভয় পায়, তাই রুমের লাইটটা অফ করেনি রাসিফ। রাসিফ এবার ইয়াশার দিকে এক দৃষ্টিতে তাকানো শুরু করলো, কারণ ইয়াশাকে দেখতে তখন একদম ঘুমন্ত পরীর মতো লাগছে। ইয়াশার সেই ঘুমন্ত মুখটা দেখে রাসিফ নিজের হাত আর কন্ট্রোল করে রাখতে পারলো না। তার হাত আপনা আপনি চলে গেল ইয়াশার গালে। ডান হাতটা ইয়াশার গালে রাখলো। উষ্ণ একটা অনুভূতি হলো রাসিফের। এরপর রাসিফ সেই দিনের মতো ইয়াশার পুরো মুখমণ্ডলটা দেখতে থাকলো, আর পূর্বের মতো সেই ঠোঁটে রাসিফের চোখ আটকে গেল। রাসিফ নিজের অজান্তে তার হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ইয়াশার ঠোঁট বোলাতে থাকে, আর বাকি 4টা আঙ্গুল ইয়াশার গালের উপর। রাসিফের ভালো লাগা শুরু হলে সে মিটমিট করে হাসতে থাকে। আর হঠাৎ ইয়াশা চোখ খুলে বলল, ভাইয়া, তোমার ঘুম পাচ্ছে না বুঝি? রাসিফের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। গালের উপর রাখা হাতটা নড়ছেও না, বুড়ো আঙ্গুলটা সেই ঠোঁটের একপাশে আটকে আছে। কথা বলছো না কেন? খারাপ লাগছে তোমার? না না, এমনি। রাসিফ হাতটা সরিয়ে নিল আর বেশ ভয়ও পেয়েছে। হাত সরিয়ে নিলে কেন? একটা মশা বসেছিল। মেরেছো? না, তোর ঘুম ভেঙে যাবে তাই শুধু সরিয়ে দিয়েছি। তুমি যখন আমার গায়ের উপর কম্বলটা ভালো করে টেনে দিলে, আমি তখন জাগনা পেয়েছি। রাসিফের সব মিথ্যে কথা পানিতে পড়লো। তুমি আমার গালে হাত রেখেছিলে একইভাবে। মানে মশা যাতে না বসে তাই রেখেছিলাম। তাহলে আমার ঠোঁট কেন স্পর্শ করেছো? কিছু না, এমনি দেখছিলাম। অনেক শুষ্ক হয়ে গেছে, তাই না? অনেকটাই। আবার গালে হাত রাখো, আমার ভালো লাগছিল। না, মশা আসুক তারপর। কোনো মশা আসেনি, তোমার ভালো লাগে তাই হাত রেখেছিলে, আমি জানি। আর আমাকে এমনি একটা বুঝ দাও, তাই না? আমি কি এখনো ছোট আছি? না, বড় হয়েছিস, এখন ঘুমাতো। তুমি যদি আগের মতো আমার গালে হাত না রাখো, আমি মাকে সব বলে দিব। তুই শুধু ভেজাল করিস। ঘুম ঘুম অবস্থায় আছি, তাই বালিশ থেকে মাথা উঠাচ্ছি না। তুমি হাত রাখবা নাকি আমি মাকে কল করব? না না, রাখছি। ইয়াশা মিষ্টি হাসলো। রাসিফ তার কাঁপতে থাকা হাতটা ইয়াশার গালের উপর রাখলো। এই তো, এখন কত ভালো লাগছে আমার। এখন আঙুল দিয়ে আমার ঠোঁটটা স্পর্শ করো। ভাইয়া, তোমার ঠোঁটটা ভালোই, কিন্তু ওই যে আজ একটা আইসক্রিম কিনলাম ওই রকম। আর তোমারটাতে গোলাপি রঙের আভা। রাসিফ এটুকু বলেই চোখ বড় বড় করে ফেললো, কারণ ইয়াশাকে সে তুমি করে বলে ফেলেছে, আর তার ঠোঁট নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করেছে।
ইয়াশাও বেশ অবাক, তবে সে তার চোখ মুখ দ্বারা তা প্রকাশ করছে না। সরি, আমি তোকে বুঝতে পেরেছি মিস্টেক হয়েছে। হয় হয়, রোমান্টিক সময়ে এমন হয়। তোকে কে বলেছে এটা রোমান্টিক সময়? এইটা আবার বলতে হয়? আমি কি বুঝি না? ঘুমা। এই এই, সরিয়ে নিবা না, হাত সরালেই মার কাছে কল যাবে। তুই বেশি বুঝতেছিস কিন্তু। তুমি বেশি বেশি করে ফেলছো তাই। সরি। সরি না, অন্য কিছু লাগবে। কি লাগবে? ভয় নেই, তেমন কিছু লাগবে না। ফ্রিজ খুলে আইসক্রিম এনে দাও। আচ্ছা। রাসিফের আর কোনো পথ নেই আইসক্রিম আনা ছাড়া। বাধ্য ছেলের মতো ফ্রিজ খুলে একটা আইসক্রিম নিয়ে আসলো। ততক্ষণই আশা বিছানায় হেলান দিয়ে বসেছে। রাসিফ একটা আইসক্রিম হাতে নিয়ে আসার পর, একটা কেন, তুমি খাবে না? না, আমি খাবো না এখন। আচ্ছা, কাছে এসে বসো। ইয়াশার মতো রাসিফও হেলান দিয়ে বসলো। ইয়াশা আইসক্রিম খাওয়া শুরু করেছে। রাসিফ তাকিয়ে তার খাওয়া দেখছে, আর সেই সময় আবার ইয়াশার ঠোঁটে তার চোখ আটকে গেল। আইসক্রিমের কারণে ঠোঁটটা ভিজে গিয়ে একদম গোলাপি হয়ে উঠেছে। ঠোঁট দুটো কিছুক্ষণ আগেও শুষ্ক ছিল। রাসিফের মন যাচ্ছে ওই ঠোঁটে তার ঠোঁটের স্পর্শ দিতে। ভাইয়া, তুমি আমার খাওয়া এভাবে দেখছো কেন? খেতে মন চাইলে নিয়ে আসো। না না, এমনি, মানে তোর ঠোঁটে কি যেন লেগে আছে। কই, একটু সরিয়ে দাও তো, আমি পাচ্ছি না। রাসিফ সুযোগ পেয়ে তার মুখটা ইয়াশার মুখের কাছাকাছি নেয়। কই, মুছে দাও। রাসিফ আর ধৈর্য করতে পারলো না, চট করে একটা কিস করে বসলো ইয়াশার ঠোঁটে। 3 সেকেন্ডের মধ্যে রাসিফ তার ঠোঁট সরিয়ে নিল আর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো। ইয়াশা তো হেলান দেওয়া অবস্থায় কাঠের পুতুল হয়ে গেছে। আইসক্রিমটা আর খাওয়া হলো না ইয়াশার। পাশে একটা টেবিলের উপর রেখে দিল। রাসিফের এমন কাণ্ডে সে কিছুটা ভয় পেয়েছে। হঠাৎ করে যে এমন কাজ করবে ইয়াশা বুঝতেও পারে। রাতে আর দুজনের কথা হলো না, কারণ দুজনের লজ্জায় শেষ। পরদিন সকালবেলা উঠে কারো মুখে কোনো কথা নেই, যার যার কাজ শেষে করছে। রাসিফ লজ্জা ভয় দুটোই পাচ্ছে। ইয়াশার দিকে তাকাতেও পারছে না। খাবার টেবিলে বসে ইয়াশাই আগে কথা উঠায়। ভাইয়া, কিছু বলবি? আসার সময় কিছু মশলা আনতে হবে। লিখে দে, বাসায় আসার সময় নিয়ে আসবো। তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কই না তো, এই যা তাকাচ্ছি। ইয়াশা দেখলেও রাসিফ আরো লজ্জা পাচ্ছে। ইয়াশা খাওয়া বাদ দিয়ে রাসিফের কাছে উঠে গেল আর তার কানে কানে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবেসে আমাকে দিয়েছো, আমি কিছু মনে করিনি। রাসিফের খাওয়া শেষ, সে আর খাবার গিলতে পারছে না। ইয়াশা রাসিফকে চমকে দিয়ে একটা কাজ করে বসলো। ইয়াশা রাসিফের চুলগুলোর মধ্যে একটা চুমু খেয়ে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ইয়াশার ভালোবাসি বলাটা ছিল অনেকটাই বাচ্চাদের মতো। তুমি কিছু ভাবছো? না না না, কিছু ভাবছি না। দ্রুত খেয়ে নাও, লেট হয়ে যাবে তো। খাচ্ছি। রাসিফ কোনো কিছুতে আটকে গেছে। রাসিফের জীবনে প্রথম প্রেম হাতছানি দিচ্ছে। রাসিফ আর কিছু ভাবতে পারছে না। দ্রুত নিজের খাবার খেয়ে অফিসের জন্য রেডি হলো। ইয়াশা দরজায় দাঁড়িয়ে রইল। কতদিনের মতো রাসিফ ইয়াশার কপালে চুমু খেলো। লজ্জায় দুজনেই মুচকি হেসে উঠল। তারপর ইয়াশা রাসিফকে বিদায় জানালো। যদিও একটা দিনের জন্য বিদায় জানাচ্ছে, তবুও ইয়াশার মন খারাপ হয়ে গেল রাসিফের অফিস যাওয়াতে। সারাদিন ইয়াশার রুমে শুয়ে বসে কাটলো। রাসিফ সন্ধ্যায় এলো, হাতে একটা ব্যাগ দিয়ে ইয়াশা আজ করলো যে তার জন্য কোনো ফোন নিয়ে এসেছে। সত্যিই তাই। রাসিফ ইয়াশাকে কাছে ডেকে এনে তার হাতে মোবাইল দিল। মোবাইল পেয়ে ইয়াশা তো খুব খুশি। দেখিস, আবার আমার অনুপস্থিতিতে কোনো ছেলের সাথে কথা বলিস না আবার। তুমি কি বললা? যা দিনকাল পড়েছে, এই তো কিছুদিন আগেও আমাদের পাশের বাসার একটা ভাবি মোবাইলে কথা বলে অন্য একটা সম্পর্ক তৈরি করেছে। ভাইটা জানতে পেরে ডিভোর্স দিয়ে দেয়। আমাকে এমন মনে হয়? দেখ, তুই তো ভালো, সারাদিন কাজ করে বাসায় এসে হয়তো আমি কোনো কিছু খোঁজ নিতে পারবো, তখনও তুই আমার কাছে ভালোই থাকবি। কিন্তু এর মধ্যে যদি অন্য কিছু করে। রাসিফ পুরো কথাটা শেষ করার আগেই আশা দেয়ালে মোবাইলটা ঢিল মারলো। এক ঢিলেই মোবাইল কপকাত ভেঙে একদম ঝাঁঝরা হয়ে গেছে। এই, এটা কি করলি? বড় আমিও হয়েছি, আমিও কিছু বুঝি। সংসারে যাতে সন্দেহ না ঢোকে সেই ব্যবস্থাই করলাম। তাই বলে ফোন ভাঙবি? সন্দেহ ভেঙে ফেলাই ভালো। কিন্তু এটা তো তোর দরকার।
না, একটুও দরকার নেই। আমার অতি জরুরি কিছু প্রয়োজন হলে দারোয়ানের কাছ থেকে আপনাকে কল করব। দিন শেষে বাসায় আসবেন, তখন আপনার ফোন থেকে বাড়িতে কথা বলবো। আমি কিন্তু ওভাবে বলিনি। খেতে আসেন, খাবার দিচ্ছি। রাসিফ দেখছে ইয়াশার রাগ, এত রাগ আগে কখনো দেখেনি সে। কিছু বলে যে রাগটা থামাবে সে উপায়ও নেই। আপাতত রাসিফ ভাঙা ফোনটা উঠিয়ে ঝুড়িতে রেখে দিল। দামি ফোনটা রফা দফা করে ফেলেছে ইয়াশা। রাসিফ ভাবলো ফোনের মায়া করে লাভ নেই। ওদিকে ভাত বেড়ে একের পর এক ডাক শুরু করেছে ইয়াশা। রাসিফ দৌড়ে চলে যায় খাবার টেবিলে। আসতে এত সময় লাগে? আমি ফোনটা ময়লার ঝুড়িতে রেখে আসলাম। খেয়ে নিন। রাসিফের সাথে ইয়াশাও খেয়ে নিল। এই মন খারাপ নিয়ে ইয়াশা বিছানায় শুয়ে রইল। ইয়াশা বিছানায় যাওয়ার আগে রাসিফকে বলেছে সে যেন তার সাথে কথা বলার চেষ্টা না করে, তার কাছেও যেন না আসে। সব নির্দেশ শুনে রাসিফ দূরত্ব বজায় রেখে শুয়ে আছে। ইয়াশা আগের দিনের মতো করে শুয়ে আছে। রাসিফ গুনগুন করে গান ধরেছে। কেউ চুপ করলে সুবিধা হয়, আমার অসুবিধা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আমার টাকা দিয়ে ফোন নিয়ে আসলাম, সেটা আমার সামনে ভেঙে আমাকেই রাগ দেখানো হচ্ছে, তাই না? ও হ্যাঁ, একটা কথা বলতেই তো ভুলে গেছি। চাচা কল করেছিল, কাল আসতে পারে। কখন কল করেছিল? কাল কখন আসবে? উত্তর দিচ্ছেন না কেন? ও বুঝেছি, আমার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে, তাই না? ভালো, চুপ থাকেন। আমি তো এমনি বললাম, কারো মুখ থেকে কথা বের করার জন্য এমনটা করতে হলো। বলে না হয় একটা কথা বলে ফেলেছি, তাই বলে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি তার বড়, তবু তার কাছে আমার ছোট হতে হয়। আপনাকে কিছু বলছি আমি? বলেন নাই, এটাও একটা অপমান। আপনি আমার সাথে আপনি আপনি করে কথা বলছেন কেন? একজনের কাছে ছোট হয়ে গেছি তাই। ঘুমান, গুড নাইট। ইয়াশা ধীরে ধীরে রাসিফের কাছে আসা শুরু করলো। আস্তে আস্তে রাসিফের বুকের উপর এসে শুয়ে পড়লো। কেউ যেন আমার বুকের উপর না ঘুমায়। আর রাগিয়ে দিও না, অনেক কষ্টে রাগ কমিয়েছি। আমার উপর এত রাগ কেন তার? আমাকে কষ্ট দিচ্ছ তাই? আমি কখন কষ্ট দিলাম? তুমি যে কথা বলছো ওইরকম আমি কখনো ভাবিনি। আর তুমি? বললাম তো আমি ভুল করেছি। যা হইছে, আমারও রাগ নেই, ঘুমিয়ে যা। আমি তোমার বুকেই ঘুমাবো। আমার অনেক সমস্যা হবে। কি সমস্যা হবে? তুই বুঝবি না, যা তোর বালিশে গিয়ে ঘুমা। আমি এভাবেই থাকবো। ছোট বাচ্চাদের মতো পুরো শরীরটা আমার শরীরের উপর রাখছি, ভালো করে নিঃশ্বাসও নিতে পারছি না। তাতে আমার কি? আমার ভালো লাগছে, আমি এভাবে থাকবো। ইয়াশা কম্বলটা মাথার উপর দিয়ে টেনে নিল। তারপর রাসিফের বুকে মাথা রাখলো। রাসিফও তার দু হাত ইয়াশার পিঠের উপর রাখলো। দুজন অনেকক্ষণ চুপচাপ রইল। তারপর, এই যে, আপনি কি ঘুমিয়ে গেছেন? না। মাকে একটু আসতে বলবেন, সাথে বাবাকেও। কালকে আসতে বলবো? হ্যাঁ। যা, কল দিয়ে কথা বল। এত রাতে ঘুমিয়ে গেছে মনে হয়। তবুও কল দিয়ে কথা বল। ইয়াশা ফোন হাতে নিয়ে উঠে গেল। ব্যালকনিতে এসে তার বাবার ফোনে ফোন করলো। ও পাশ থেকে রিসিভ করলো ইয়াশার মা। মা কেমন আছো? ভালো রে। তুই এত রাতে কল দিছিস কেন? কোনো সমস্যা হয়েছে? না মা, শোনো, কাল তুমি আর বাবা আমাদের বাসায় এসো। আরে বাড়িতে অনেক কাজ আছে। না না, আমি কোনো কথা শুনবো না। তোমাদের আসতে বলেছি, আসবা। আচ্ছা দেখি। কোনো দেখা দেখি নাই। আচ্ছা যাব। আর তুই এত রাতে জেগে কেন? ঘুমাস নাই? এই তো এখন ঘুমাবো। রাসেল কেমন আছে? ভালোই আছে। আচ্ছা মা, রাখছি এখন। কাল কিন্তু আসছো তাহলে। আচ্ছা রাখ। ইয়াশার কথা শেষ করে এসে দেখে রাসিফ একদিকে কাত হয়ে শুয়ে আছে। এই, এভাবে কেন? উপর হয়ে শুয়ে পড়েন। আবার? আবার মানে? সবসময় আমি যেমনটা চাই তেমনটাই থাকতে হবে। বড় হয়েছেন তো কি হয়েছে, সংসারে আমি বড়। ঠিক আছে ঠিক আছে। রাসিফ আবার উপর হয়ে শুয়ে পড়লো। ইয়াশার আগের মতো রাসিফের বুকে মাথা রেখে রাসিফকে জড়িয়ে ধরলো।
এখন আমার চাচি আর চাচাকে কল করে আসতে বলো। তারা আসবে কেন? আমার বাবা মা আসছে। ওনারা কেন আসবে না? ওনারা আমার বাবা মা থেকে কম কিসে? বাড়িতে অনেক কাজ আমি জানি, তারা এখন আসতে পারবে না। কাজ সবারই থাকে, আর এই কাজের মধ্যে সময় বের করে নিয়েও আসতে পারবে। তুমি ফোন করো। এখনই? এক্ষুনি। রাসিফও বাড়িতে কল করলো, তার বাবা মা আসতে রাজি হলো। ইয়াশার বাবা মা যে আসছে সেটিও জানিয়ে দিল। কাল তো সবাই একসাথে আসবে। একসাথেই তো। দেখ, একটা ভুল করে ফেলেছি। কি ভুল? বুড়ি মানে দাদিকে তো আসতে বললাম না। ওনার কথা তো আমারও মনে ছিল না। আবার ফোন করো এক্ষুনি। দুজনের বাড়িতে কল করে বলা হলো দাদিকে যেন সাথে নিয়ে আসে। অনেক কথা হয়েছে, অনেক রাত হয়েছে, এখন তুই তোর বালিশে যা। ঢাকা পড়ে গেছে আমার, আমি এখানেই থাকবো। বুঝিস না কেন? কি বুঝবো? কিছু না। ইয়াশা রাসিফের বুকের উপর মাথা উঠালো, তারপর দু হাত দিয়ে রাসিফের গালটা আলতো করে ধরলো, তারপর কপাল আর গালে চুমু খেলো। পরদিন সকালবেলা গ্রাম থেকে দুই পরিবারে ফোন করে বলে তারা কেউই আসতে পারবে না, উল্টো রাসিফ আর ইয়াশাকে সময় পেলে যেতে বলেছে। রাসিফ আর ইয়াশার প্রথমে একটু মন খারাপ হলেও পরে এমনিতে ঠিক হয়ে যায়। দিন শেষে ঝগড়া, হাজার হাজার কথা দুজনকে কাছে থেকে আরো কাছে টেনে নিচ্ছে। মাস তিনেক পর তাদের মধ্যে প্রেম হয়ে যায়। তখন সন্ধ্যাবেলা ইয়াশা সাজুগুজু করছে রাসিফের জন্য। আজ রাসিফকে সে প্রপোজ করবে। বাইরে থেকে কয়েকটা গোলাপ ফুলও আনিয়ে রেখেছে ইয়াশা। রাত 8টার দিকে রাসিফ বাসায় আসলো। বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ইয়াশা দরজা খুলে একটা হাসি দিল, কিন্তু ইয়াশা রাসিফের মলিন মুখ দেখার পর নিজের মুখ থেকেও হাসিটা বিদায় করলো। ইয়াশা দরজায় দাঁড়িয়ে থেকেই বলল, কি হয়েছে তোমার? কিছু না। তোমার মন খারাপ? বললাম তো কিছু না। ও দেখো, আমি সেজেছি। হ্যাঁ দেখেছি, ভালো হয়েছে। না, তুমি দেখোনি? ইয়াশার কথায় রাসিফ রেগে উঠেই ইয়াশার গালে একটা চড় বসিয়ে দিল। ইয়াশা চড় খেয়ে মিটিমিটি হাসার চেষ্টা করছে, চোখে পানি টলমল করছে, সেটাকেও আটকানোর চেষ্টা করছে ইয়াশা। গালটা ঝেড়ে বলল, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। রাসিফ ওয়াশরুমে যেতেই ইয়াশার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। চোখের পানি মুছে টেবিলে খাবার সাজিয়ে দিল। রাসিফ ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। ইয়াশা তার একটু দূরে বসে আছে, তবে আজ সে খাবে না, মনে মনে এটাই পণ করলো। রাসিফ তার মতো খেয়ে উঠে গেল। ইয়াশার দিকে একটিবার তাকালোও না। ইয়াশা প্লেট গুছিয়ে বাকি কাজগুলো করে নিল, তারপর বিছানায় গেল। শাড়ি আর গয়নাগুলো সে খুলে ফেলেছে। এখন সেই সাধারণ ড্রেস পরে সে বিছানায় আসলো। বিছানায় এসে দেখে রাসিফ গতদিনের মতো আজ ফোন দেখছে না। কোনো একটা কারণে তার মন খারাপ। ইয়াশা নিজের রাগটা ভুলে গেল। রাসিফের একটু কাছাকাছি গিয়ে বসলো, তারপর বলল, অফিসে কারোর সাথে ঝগড়া হয়েছে? কিচ্ছু হয়নি। তুমি রেগে আছো কেন? কিছু হয়ে থাকলে বলো। কথা কম বল, তোর মতো তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে। ইয়াশার মতো ইয়াশা মন খারাপ করে ঘুমিয়ে গেল। রাসিফ আর ঘুমোতে পারছে না, তার যে চাকরিটা আর নেই। অফিসে বসের সাথে অনেক ঝগড়া করে এসেছে, আর তাই মনটাও আজ খুব খারাপ। রাসিফের আর ঘুম ধরছে না। এদিকে ইয়াশাকেও সে অনেক বকাবকি করেছে। খাবার টেবিলে বসে ইয়াশা খায়নি সেটি রাসিফ লক্ষ্য করলেও ইয়াশাকে খেতে বলেনি রাসিফ। এখন আবার ইয়াশার কারণে তার মন বেশি থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছে। রাসিফ বিছানায় আর শুয়ে থাকতে পারলো না, ঝটপট উঠে পড়লো। টেবিল থেকে খাবার নিয়ে সেগুলো কিচেনে গিয়ে গরম করলো। রাত তখন 2টো বাজে। এত রাতে ইয়াশা কি খেতে চাইবে? না খেতে চাইলেও রাসিফ খাওয়াবে, যেভাবেই হোক। বুকে একটু সাহস জমিয়ে খাবার আর পানি বিছানার পাশে টেবিলে রেখে দেয়। তারপর বিছানার পাশে হাঁটু গেড়ে বসে ইয়াশার মাথায় হাত বোলাতে থাকে। একবার হাত দিতে না দিতেই ইয়াশা চোখ খুলে, আর তার চোখের সামনে রাসিফের মুখটা ভেসে ওঠে। সরি, সকাল হয়ে গেছে এত তাড়াতাড়ি? আমি উঠে এক্ষুনি রান্না করে দিচ্ছি, আপনি শুধু ফ্রেশ হয়ে আসেন। এই পাগলি, এই সকাল হয়নি, এখন রাত 2টা বাজে। এত রাতে আপনি জেগে তাও বিছানা থেকে নেমেছেন? কিছু হয়েছে আপনার? খারাপ লাগছে? কি করতে হবে বলেন? এই এত উত্তেজিত হয়েও না তো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। রাতে তুমি কিছু খাওনি? ইয়াশা ভাবনায় পড়ে গেল। রাত 2টো, তার বর তাকে ডাকছে খাবার খাওয়ার জন্য, তাও আবার তুমি করে বলছে। এত ভালোবাসা হঠাৎ কোত্থেকে উদয় হলো? এই উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। ইয়াশা দেখলো পাগলটা খাবার গরম করেও এনেছে, তাই সে আর মানা করলো না। শোয়া থেকে উঠে বসলো।
রাসিফ নিজ হাতে ইয়াশাকে খাইয়ে দিতে দিতে বলল, বসের সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, সেই জন্য চাকরিটা মনে হয় থাকবে না। এই জন্য মন খারাপ ছিল। সরি তোমায় চর মারার জন্য। আমি মারতে চাইনি, আর তুমিও তেমন কিছু করনি। কেমনে কেমনে হয়ে গেল, আমাকে মাফ করে দিও। এই যে মিস্টার পাগল, মুখ দিয়ে সব কি বের করতেছো? হ্যাঁ, আমি কি জানি নাকি তোমার এরকম কিছু হয়েছে? তুমি তো একটা চর মেরেছো। তোমার জায়গায় আমি হলে তো আমার বউকে আরো কয়েকটা দিতাম। রাসিফ বুঝতে পারলো তার মন যাতে ভালো হয় সেজন্যই ইয়াশা এরকম বলছে, যা রাসিফের খুব ভালো লাগলো। রাসিফের ছোট হয়ে কত বুদ্ধি নিয়ে থাকে মেয়েটা। আরেকটা জিনিস লক্ষ্য করেছে রাসিফ, মেয়েটা রাসিফকে চোখ বন্ধ করে ভালোবাসে। রাসিফের কিছু একটা এদিক ওদিক হলে ইয়াশা পাগল হয়ে যায়। গত 3 মাসে তাদের সম্পর্কটা আরো গাঢ় হয়েছে। ইয়াশা চেয়েছিল আজ রাসিফকে অন্যরকম একটা উপহার দিবে, কিন্তু সব তো শেষ হয়ে গেল। ইয়াশা মনে মনে ভেবে নিয়েছে অন্যদিন হয়তো দিবে। খাওয়া শেষ হলো ইয়াশার। রাসিফ প্লেট ধুয়ে টেবিলে রেখে আসলো। ইয়াশা বসে বসে রাসিফের কাণ্ড দেখছে। রাসিফ সব কাজ শেষ করে বিছানায় আসতে যাবে, তখন ভাইয়া লাইটটা অফ করে দিয়ে এসো তো। তুমি তো ভয় পাও। সমস্যা নেই, বন্ধ করে দাও। আচ্ছা, আজ সেজে গুজে ছিলা কেন? এমনি। আমার জন্যই সেজেছো আমি জানি। তুমি বুঝলে কিভাবে? দরজা খুলে তোমার মুখটা দেখে বুঝেছিলাম। ওহ, কাল থেকে তো অফিস নেই, কাল আমি তোমাকে সাজিয়ে দিব। কি বলো? আমি কি সাজিয়ে দিতে পারি না? পারো, কিন্তু আমার ভালো লাগবে না। ভালো যে লাগবে না এটাও এক ধরনের ভালো লাগা। আচ্ছা, আমি তোমার বুকের উপর ঘুমাই। আসো। আজ না যেতে ভয় করছে। তাই? রাসিফ নিজেই ইয়াশাকে তার বুকের উপর নিয়ে আসলো। ইয়াশাও সেই আগের দিনের মতো তার পাগল বরটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। যত রাগ অভিমান হয়েছিল সব শেষ। ইয়াশা চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। রাসিফ তার পিঠে হাত বোলাতে থাকে। একসময় ইয়াশা ঘুমিয়ে যায়। রাসিফকে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। ইয়াশাকে বুকের উপর থেকে নামিয়ে যে বিছানায় শুয়ে দেবে সেটাও পারছে না। রাসিফ ভাবলো এমনি থাক। রাত পেরিয়ে সকাল। রাসিফের ঘুম ভাঙল। চোখ মেলে দেখে পাশে তার বউ ঘুমাচ্ছে। কি মিষ্টি লাগছে তাকে। রাতে কখন বুকে থেকে নেমেই ইয়াশা তার বালিশে গিয়ে ঘুমিয়েছে রাসিফের সেটা অজানা। ইয়াশার মায়াবী মুখটাতে রাসিফের হাত পূর্বের মতো আপনা আপনি চলে গেল। আবার সেই ঠোঁট বোলানো। রাসিফ ঠোঁট বোলাচ্ছে আর বিড়বিড় করে বলছে, পাগলিটা এই মুখ দিয়ে কথা কথা যে বলে, কত যে আবদার। আবার বলে তাকে ভালোবাসতে হবে, তার সাথে প্রেম করতে হবে। কথাগুলো একটু জোরেই বলছিল। কথাগুলো শেষে রাসিফ ইয়াশার দিকে এগিয়ে যায়। গতদিনের মতো আজ তার কপালে বা চোখে না, সোজা ঠোঁটে চুমু খায়। উপরের ঠোঁটে 2 আর নিচের ঠোঁটে 1। রাসিফ ঠোঁট সরিয়ে নিতে ইয়াশা বলল, এই যে মশাই, মুখ সরিয়ে নেওয়ার দরকার নেই। আপনার নাকটা আমার নাকে লাগিয়ে রেখে কথা বলেন। কথা যে বলবো, উঠে রান্না করবা না? আজ আমার ছুটি। আপনার তো অফিস নেই। অফিস বলতে চাকরিটাই তো নেই। যেদিন হবে সেদিন থেকে আবার আমি রান্না করব, আর ততদিন আপনি রান্না করে থাকবেন। আমি যে পারিব না। এটা বললে তো হবে না, রান্না যে করতেই হবে। তুমি কিন্তু পাশে থাকবে। পাশে না, বুকের মধ্যেই থাকবো। তাই? জি। শোনো, একটা বুদ্ধি আসছে মাথায়। আমরা এই সুযোগে গ্রামে চলে যাই, কিছুদিন থেকে আসি। নতুন চাকরি খুঁজতে হবে তো। আরে বসের সাথে তো তোমার ঝগড়া হয়েছে, চাকরিটা তো চলে যায়নি। আর গেলে গেছে, আমার শ্বশুর আব্বার যে সম্পদ আছে, মনে তো হয় না তোমার 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে। আর তুমি শহরে এসে অন্যের অধীনে কাজ করতেছো। আমার ভালো লাগে। এই জন্যই তো কিছু বলি না। চলো না, আজ যাই। মাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাই? চলো। সত্যি? হ্যাঁ সত্যি তো। চলো, সকালে রওনা হব। বলার সাথে সাথে রাজি হয়ে গেলে কত খুশি যে লাগতেছে আমার। আমার পাগল পাগল বরটা, অনেক ভালোবাসি তোমাকে। নিয়ে যেতে রাজি হয়েছে শুধু এই জন্য ভালোবাসা? না, তুমি না নিয়ে গেলেও ভালোবাসি। আচ্ছা তাহলে যাওয়া এখানেই ক্যান্সেল। ইয়াশা একটু মন খারাপ করলো, তবে মুখে হাসি লেগেই আছে।
রাসিফকে সে বুঝতে দিল না। এই পাগলি, এই আমি তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছি না। ছোটবেলা থেকেই তো ভালোবাসো, এটার আবার পরীক্ষা নিতে হবে নাকি? আমি তো পরীক্ষা নেওয়ার কথা কিছু বলেছি। মুখে বলনি, তবে মনে মনে ঠিকই ভেবেছি। ওর দুজন উঠে একসাথে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢোকে। মিষ্টি ঝগড়া জ্বলতে থাকে আর রান্নাও হতে থাকে। ঝগড়া রান্না দুটোই শেষ হওয়ার পর খুব তাড়াতাড়ি দুজন খেয়ে নিল। আমি ব্যাগ গুছিয়ে নেই। আমি কি বসে থাকবো নাকি? আমিও গোছাবো। আচ্ছা, আমি কাপড়গুলো এনে দেই, তুমি ওঠাও। এনে দাও। ইয়াশা কাপড় এনে দিচ্ছে আর রাসিফ ভাঁজ করে ব্যাগে তুলছে। সব প্যাক করা শেষ। চলো এখন যাই। রুম লক করে দুজন বেরিয়ে পড়লো গ্রামের উদ্দেশ্যে। রাস্তায় এসে বাস ধরলো। বাসে উঠে ইয়াশা বসেছে জানালার ধারে আর রাসিফ তার পাশে। খুঁটিনাটি কিছু কথাবার্তা চলছে দুজনের মাঝে। বাসের শব্দ আর লোকজন বেশি থাকায় তেমন কথা বলছে না দুজন। বাস চলছে আপন গতিতে। কথা বলতে বলতে হঠাৎই ওভার স্পিডের কারণে গাড়িটা উল্টে গেল। সাথে সাথে পুরো মহাসড়ক নিস্তব্ধ। রাস্তার দুদিকের গাড়িগুলো দাঁড়িয়ে গেল। উল্টে যাওয়া বাসটির পেছনের চাকা খুলে একদিকে চলে গেল। দাঁড়িয়ে থাকা গাড়িগুলো থেকে লোকজন দৌড়ে আসতে লাগলো। গাড়ির ভেতরে বাম পাশে থাকা যাত্রীগুলোর অবস্থা একদম খারাপ। হয়তো কয়েকজন তখনই মারা গেছে। রাসিফ আর ইয়াশা ডান পাশে ছিল। রাসিফ কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়েছিল। তার জ্ঞান যখন ফিরল তখন সে আরেকটা লোকের উপর পড়ে আছে আর রাসিফ নিজের উপরেই দেখতে পায় ইয়াশাকে। রাসিফ খেয়াল করলো ইয়াশা তার হাতটা এখনো শক্ত করে ধরে আছে, কিন্তু সেটা ইয়াশার অজ্ঞান অবস্থায়। ইয়াশাও অজ্ঞান হয়ে পড়ে আছে। রাসিফ ইয়াশাকে সরিয়ে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীরে কোনো শক্তি পেল না। ততক্ষণে দমকল বাহিনীর লোকজন আর হাইওয়ে পুলিশ এসে গেছে। রাসিফ উঠে দাঁড়িয়েছে। রাসিফ আশেপাশে তাকিয়ে দেখতে থাকে কিছু লোক একদম চুপচাপ শুয়ে আছে আর কিছু লোক ব্যথায় কোঁকড়াচ্ছে। রাসিফের চোখ পড়লো আবার ইয়াশার দিকে। তার মনটা ধুক করে ওঠে। তাকে ফেলে রাসিফ কিভাবে দাঁড়িয়ে আছে? হয়তো জ্ঞান ফেরার পরও ঝিমুনি ভাবটা যায়নি। ইয়াশা শুয়ে থাকা দেখে রাসিফ আবার কেমন যেন হয়ে গেল। খুব দ্রুত রাসিফ ইয়াশাকে বের করে আনলো। রাস্তার পাশে শুয়ে দেয় ইয়াশাকে। রাসিফ দেখে ইয়াশার কোথাও কেটে ফেটে যায়নি। একজন লোককে ধরে তার কাছ থেকে পানি নিয়ে ইয়াশার মুখে ছিটিয়ে দিল। দুই একবার দেওয়ার পর ইয়াশা চোখ মেলে তাকালো। দেখে যে রাসিফ একটা পানির বোতল নিয়ে বসে আছে। ইয়াশা আর চুপ থাকতে পারলো না, হু হু করে কান্না করে দিল। এই আমি ঠিক আছি, তুমি কান্না করো না। আমি তো তোমার অবস্থা দেখে চুপ হয়ে গিয়েছিলাম, আমার মুখ থেকে কথাই বের হচ্ছিল না। হাওমাও করে কান্না করতেছো কেন? কিছু হয়নি তো আমার, সব ঠিক হয়ে যাবে। তোমাকে নিয়ে এখানে থাকা যাবে না, এসব দেখে আরো বেশি কান্না করতেছো। রাসিফ কোনোভাবেই আশাকে নিয়ে সেই স্থান থেকে চলে গেল। স্থানীয় লোকজনের কাছে জানতে পারলো পাশে একটা রেল স্টেশন আছে। দুজনেই সেখানে গেল। স্টেশনে পৌঁছানোর পর, তুমি কিন্তু কাঁপতেছো। না, কই কাঁপতেছি না। তুমি এখানে আসলে কেন? চলো হসপিটালে। বাড়ি যাব, আগে বাড়ি যাই। রাসিফ প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছে। শরীরে তার তেমন কোনো ক্ষত হয়নি। রাসিফ হসপিটালে যেতে নারাজ, কিন্তু ইয়াশা রাসিফের অবস্থা দেখে ভাবে হয়তো কোনো কিছু হয়েছে। রাসিফ লুকাচ্ছে। ইয়াশা রাসিফের কোনো কথাই শুনলো না। স্টেশন থেকে রাসিফকে হসপিটালে নিয়ে গেল। সেখানে ডক্টর দেখানোর পর জানতে পারলো রাসিফের ডান হাতটা মচকে গিয়েছে। সাথে সাথে শরীরের অনেক জায়গায় বেশ জোরালো আঘাত পেয়েছে। শরীরটাতে বেশি আঘাত লাগায় তার শরীরটা কাঁপছিল। ইয়াশা আর না পেরে রাসিফকে হসপিটালে ভর্তি করিয়ে বাড়িতে কল করে জানিয়ে দিল। বাড়িতে জানার পর তো মুরব্বীদের অবস্থা আরো খারাপ। অনেক লোকজন এলো গ্রাম থেকে। ইয়াশার মুখ থেকে সব শুনলো তার বাড়ির সবাই। দুজনের মা কিছুক্ষণ কান্না করলো। রাসিফ অনেকবার বলল তার কিছু হয়নি, তাও কি কান্না থামায়? শেষমেশ ডক্টর এসে তাদের সরিয়ে দিল। রুমে শুধু রাসিফের বাবা আর ইয়াশা। রাসিফের বাবা রাসিফের কাছে এসে বলল, তোরা আসতেছিস সেটা বাড়িতে আগে জানাবি না? আমরা দুজন ভাবছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দিব। আসছে সারপ্রাইজ দিবে, তোরা বলে আসলো সারপ্রাইজ, বুঝলি? এখন যদি কিছু হয়ে যেত। রাসিফের বাবাও কান্না করতে লাগলো। একটা নার্স এসে তাকেও বাইরে নিয়ে গেল। রাসিফ একটা রাত হসপিটালে থাকলো। পরের দিনই সবাই মিলে চলে গেল গ্রামের বাড়িতে। একদিন চলে গেল পরিস্থিতি স্বাভাবিক হতে। এদিকে রাসিফের অফিসের বস ফোন করেছিল অফিসে যেতে।
রাসিফ জানিয়ে দেয় সে অ্যাক্সিডেন্ট করেছে, কিছুদিন পর যাবে। রাসিফ একদিনে অনেকটাই সুস্থ হয়েছে, আর সেটাই আসার কারণে। গ্রামে এসে তার পাগলামি আরও বেড়েছে। রাসিফের গায়ে তেল মালিশ করা, কাটাসেনে ছ্যাঁক দেওয়া আর সময় মতো ওষুধ খাওয়ানো, প্রত্যেকটা মিনিটে রাসিফের কেমন লাগছে সেটা শোনা, সব মিলে ইয়াশা রাসিফের সাথে আঠার মতো লেগে আছে। ইয়াশা গ্রামে এসে এখনো তার বাড়িতে যায়নি। তার এক কথা, রাসিফকে সে এক মুহূর্তের জন্য ছাড়বে না। রাসিফ যে কাজ করতে সক্ষম সেটাও করতে দেবে না ইয়াশা। এরকম একদিন চলে যাওয়ার পর এক সন্ধ্যাবেলায় ওরা দুজন রুমে বসেছিল। বাইরে ভেজা ঠান্ডা পড়েছে। এ সময় খুব কম লোকজন বাইরে কাজ নিয়ে পড়ে আছে, বাকি সবাই ঘরে। তো বিছানায় দুজন হেলান দিয়ে বসে আছে, পায়ের উপর কম্বল নেওয়া। ইয়াশা তার জায়গা ছেড়ে দিয়ে রাসিফের বালিশে গিয়ে হেলান দিয়ে বসলো। রাসিফ তার হাতটা ইয়াশার পেছন দিয়ে নিয়ে তাকে আরো একটু কাছে টেনে নিল। তারপর কপালটা টেনে একটা চুমু খেয়ে বলল, আমাকে সাথে নিয়ে যাবা তোমাদের বাড়ি? একা একা কেন যাব? একা যাওয়া যায় না। না, এখন আমি তুমি মিলে একজন, তো তাই যাওয়া যায় না। আমার তুমিটা এত লক্ষ্মী কেন? তুমি অনেক ভালোবাসো তাই। আমার সাথে সারা জীবন এভাবে পাড়ি দিবে? জি না, এর থেকে ভালোভাবে পারি দিব। পাগলি একটা, বুকের মধ্যে আসবে? না, তুমি ব্যথা পাবা। ব্যথা নেই। তাও যাব না। আসো না একটু। এভাবে ডাকলে কি আর বসে থাকা যায়? ইয়াশা রাসিফের বুকে গিয়ে লুকালো। রাসিফ ইয়াশার চোখের পানি মুছে দিল। তারপর সে আগের মতো হাতের বুড়ো আঙ্গুল দিয়ে গোলাপি আভার উপরে হাত বোলানো আর সেই ঠোঁটের স্পর্শ নেওয়া, সব মিলিয়ে তাদের ভালোবাসা আরো গভীর থেকে গভীরতর হচ্ছে, যেটা কখনো হারিয়ে যাবার নয়। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।